সালাম আলাইকুম, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি Yes, sir. স্যার। শুনতে পাচ্ছি, স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার মনে হয় যে আমাদের আজকে প্রথম ক্লাস আমার সাথে আপনাদের। জি স্যার। Yes, sir. আচ্ছা। জি স্যার, আজকে প্রথম ক্লাস স্যার আপনার সাথে আমাদের। থ্যাংক ইউ স্যার। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা। আর সম্ভবত মতিন ভাই দুইটা ক্লাস নিয়েছেন আপনাদের, এটা আমি ইনস্টিটিউট থেকে মামুন আমাকে জানিয়েছেন। জি স্যার, তা আপনার আগে দুটা ক্লাস হয়েছে আমাদের। জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি, ওইটা নিয়েছেন আমাদের মতিন ভাই, রাইট? Yes, sir. জি। আচ্ছা, মতিন ভাই কোন জায়গা থেকে শুরু করেছেন ওটা আমরা একটু আপনাদের সাথে শেয়ার করে জেনে নিব। আর হচ্ছে যে আমাদের সিলেবাসের একটা নতুন পরিবর্তন আসছে, আমরা সবাই জানি। এটা আমাদের সিলেবাসের একটা ওভারভিউ, যে আমরা আসলে কিভাবে কোন কোন চ্যাপ্টার পড়বো, আমাদের কোশ্চেন্স গুলি কেমন হবে। কয়েকটা স্যাম্পল কোশ্চেনে দেওয়া আছে, আপনারা নিশ্চয়ই এই গাইডলাইনটা সবাই পেয়েছেন। এটা না পাওয়ার কোনো কারণ নাই, ঠিক না? Yes, sir. আচ্ছা, আমরা কি এটা দেখার সুযোগ পেয়েছি বা এটা আমরা বুঝে বুঝে উঠতে পারছি যে আমাদের আসলে কতটুকু পড়তে হবে, কি কি পড়তে হবে, বা আমাদের পরীক্ষায় কেমন কোশ্চেন হইতে পারে, বা আমরা আসলে প্রিপারেশন নিব কিভাবে? কারণ আমরা আগের বিভিন্ন সেকশনের ক্লাসে দেখেছি যে আমাদের কলিগ বা টিমমেট বা স্টুডেন্ট যাই বলি, আপনাদের মধ্যে একটা ইনফরমেশন টেকনোলজি প্লাস হচ্ছে ইনফরমেশন টেকনোলজি গভর্নেন্স মানে আইটি গভর্নেন্সের উপরে একটা অনেকের ভীতি কাজ করে। তো এটা যদি থাকে তাহলে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে এটা কিভাবে সলভ করা যায়, কারণ এটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। ইভেন আমরা যেমন যেমন ইনফরমেশন টেকনোলজি শেখার চেষ্টা করি নিজে নিজে, পাশাপাশি এখানে আমাদের ইনস্টিটিউট থেকে যে গাইডলাইন দেওয়া হয়েছে এটাও আমাদের শেখার ক্ষেত্রে সহযোগিতা কিভাবে করতে পারে। আবার আমরা যে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে চাচ্ছি এটার সাথে আমার এটা প্রয়োজনীয়তাটা কি, বা আমাদের কেন আসলে ইনফরমেশন টেকনোলজি পড়তে হচ্ছে, এটাও আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার। পাশাপাশি যে আমাদের লার্নিং অবজেক্টিভ গুলি দেওয়া আছে, যে আমরা এই সিলেবাসটা কভার করলে 100 মার্কসের আইটি গভর্নেন্সের আমরা কি কি শিখতে পারবো এবং আমাদের নলেজ বেসটা কোন লেভেলে কতটুকু ডেভেলপ করবে। তো এটা একটু আমরা নিজেরা দেখি। আমার ধারণা সবারই এটা দেখা আছে। আমরা একটু ওভারভিউ গুলো শেয়ার করব। আর মতিন ভাই কোন চ্যাপ্টার পড়িয়েছেন এটা জাস্ট একটু শেয়ার করলে আমরা তারপরে থেকে শুরু করবো আর কি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সিকিউরিটি থেকে আসসালাম। পড়েন। স্যার আমরা মূলত এই টপিক গুলা পাইছি যে এই টপিক গুলা কভার করতে হবে, আর হচ্ছে আমাদের পরীক্ষাটা মানে স্যাম্পল কোশ্চেন থেকে বুঝতে পারছি এমসিকিউ হবে। বাট এই টপিক গুলা আসলে আমরা কই থেকে কিভাবে কভার করব স্যার, এই বিষয়ে মানে আমাদের আসলে অন্য কারো থাকতে পারে, কিন্তু আমার আইডিয়াটা নাই যে আসলে কিভাবে কই থেকে কভার করলে বেটার হবে আমাদের জন্য। স্যার আমাদেরকে সিলেবাসটা অনুযায়ী বই যদি একটু ম্যাপিং করে দিতেন, কারণ হচ্ছে সিলেবাসে যেভাবে দেয়া আছে বইয়ের সাথে আমরা ম্যাচ করে ওইভাবে মিলাই উঠতে পারতেছি না। আর দেখা যাবে স্যার আমরা যদি এটা নিজেরা করতে যাই তাহলে আমাদের নতুন সিলেবাস তো পূর্ব অভিজ্ঞতা না থাকার কারণে দেখা যাবে সঠিকভাবে যদি ম্যাপিংও করতে না পারি সঠিক প্রিপারেশনটা নিতে পারবো না। তো এই ক্ষেত্রে যদি আপনি স্যার আমাদেরকে যদি একটু হেল্প করতেন। জি, অবশ্যই। মতিন ভাই কোন দুইটা যে ক্লাস হয়েছে কোন দুইটা চ্যাপ্টার পড়িয়েছেন বা কোনটা স্যার নিয়ে? Sir, ইনফরমেশন সিকিউরিটি আছে। information system security, sir. আচ্ছা, উনি উনি হচ্ছেন লার্নিং অবজেক্ট 4 থেকে শুরু করেছেন। Yes, sir. জি স্যার। জি। আচ্ছা, ঠিক আছে। আমরা এই লার্নিং অবজেক্টিভ গুলোই আসলে আমাদের এক একটা চ্যাপ্টার বা এক একটা স্পেসিফিকেশন গ্রিড, এই গ্রিড গুলোকে মাথায় রেখে আমাদের পড়তে হবে। আমরা নিচে একটু যাই, এখানে দেখেন আমাদের একটা এরিয়া হাইলাইট করা আছে যে কোন এরিয়াতে কতটুকু আমাদের ওয়েটেজ আছে বা ইন্ডিকেটিভ মার্কস কেমন হইতে পারে। এটাই যে হবে এরকম ম্যান্ডেটরি না, বা এরকম করে ডিক্লারেশন দেওয়া নাই। বাট এই পার্টটুকু আমরা যদি ফলো করি তাহলে আমরা অ্যাটলিস্ট বুঝি যে আমাদের পড়াশোনার ক্ষেত্রে পাঁচটা যে আমাদের চ্যাপ্টার বা এরিয়া আছে সেই এরিয়ার সিলেবাসের কিভাবে আমাদের কভার করতে হবে। দেখেন নিচের দিকে মার্কসে একটু বেশি দেওয়া আছে, তারপরে 20 আর উপরের দিকটাতে আছে 15 করে 30। তো আমরা চেষ্টা করবো যে আমাদের পুরো সিলেবাস সম্বন্ধে প্রথমে একটু ওভারভিউ নেয়ার ক্ষেত্রে আমরা একটু নিচেই দেখবো যে আমাদেরকে সাজেস্টেড বুকের কথা বলে দেওয়া আছে। আপনারা এই রেফারেন্স বুকগুলো একটু ফলো করবেন, যে এই রেফারেন্স বুকগুলো বিভিন্ন জায়গায় অনলাইনেই ফ্রিতেই পাওয়া যায়। স্যার এগুলো হয়তো কালেক্ট করেছি আমরা। হ্যাঁ, সিসার রিভিউ ম্যানুয়ালটা হয়তো না থাকতে পারে, আমি আপনাদেরকে ওটা শেয়ার করে দিব, সফট কপি আমার কাছে আছে। এটা একটা এরিয়া। পাশাপাশি হচ্ছে যে এইগুলো সব অনলাইনে পাওয়া যায় এবং আপনারা সম্ভবত অনলাইন থেকে ডাউনলোড করতে পেরেছেন আমার ধারণা। তো এইখানে বড় একটা হেল্প করবে আমাদের সিসা রিভিউ ম্যানুয়াল। এই ম্যানুয়ালের গাইডলাইন যদি আপনারা পুরোপুরি না পেয়ে থাকেন আমি এটা শেয়ার করে দিব।
আর এটার সাইজ মনে হয় একটু বড়, সম্ভবত এটা গুগলে রেখে লিঙ্কটা শেয়ার করতে হবে। সরাসরি হয়তো আমি দিতে পারবো না, কারণ 25 মেগাবাইটের বেশি নিশ্চয়ই মেইলে যেতে চায় না। ওটা আমি শেয়ার করে দিব, অ্যালাউ করে দিব। আমাদের এখানে একটা বড় এরিয়া আছে, ন্যাশনাল আইটি পলিসি, আইটি সিকিউরিটি বা আইটি কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্ট। তো ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্ট এটা অনেক পুরনো অ্যাক্ট, 2006 সালের। এটার বিভিন্ন সময় অ্যামেন্ডমেন্ট হতে হতে সর্বশেষ অ্যামেন্ডমেন্ট কপিগুলো আমাদের হাতে আছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের যে ইভালুয়েশন ক্রাইটেরিয়া, দেখবেন আমাদের এখানেই লিখে দেওয়া আছে আমাদের পরীক্ষা পদ্ধতি কি হবে। এখানে দেখেন আমাদের পরীক্ষার পদ্ধতি কি হবে। মেথড অফ অ্যাসেসমেন্ট আমাদের বলছে ইনফরমেশন টেকনোলজি গভর্নেন্স মডিউল উইল বি এক্সামাইন ইউজিং অ্যান অনলাইন বেসড অ্যাসেসমেন্ট অফ 3.5 আওয়ার, মানে 3.5 ঘন্টার একটা এক্সাম হবে আমাদের। এটার ভিত্তিতে আমাদেরকে অনলাইনে অ্যাসেস্ট করবে। তার মানে অনলাইনে এক্সাম তো আমরা অলরেডি দিয়ে পাশ করে আসছি, ওইটাতে খুব বেশি ভীতি বা না জানার কোনো কারণ নেই। আমরা ওই পরীক্ষা পদ্ধতি সম্বন্ধে সবাই মোটামুটি অ্যাওয়্যার, বা আমরা ওই পরীক্ষা দিয়ে আসছি, এটা নিয়ে আমাদের ভয়ের বা না বোঝার কোনো কারণ নেই। প্রশ্ন হচ্ছে যে আমাদের আগের যে ইনফরমেশন টেকনোলজির পরীক্ষাগুলো হইতো ওইগুলোতে ডিটেইল লেভেলের কোশ্চেন ছিল। সেই ডিটেইল কোশ্চেন থেকে এখন আমাদেরকে শর্ট বেসিস বা শর্ট স্মল মাল্টিপল চয়েস কোশ্চেন অ্যান্সারের দিকে যেতে হচ্ছে। তো এই স্মল মাল্টিপল কোশ্চেন অ্যান্সারের দিকে যেতে হলে আমাদের পুরো সিলেবাসের যে এরিয়াগুলো আছে এগুলো সম্বন্ধে আমাদের একটা বেসিক নলেজ দরকার। এবং এই বেসিক টেকনিক্যাল নো হাউটা বা বেসিক নলেজটা গ্রো করলে তখন এমসিকিউতে আমরা কনফিউজড হব না। অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমাদের বেসিক একদম ক্লিয়ার না হওয়ার কারণে আমরা এমসিকিউতে অনেক জায়গায় ভুলও করতে পারি, কারণ কোনটা সঠিক হবে তখন লটারির মতো লাগতে পারে যে আমরা আসলে সঠিক উত্তর কোনটা যাচাই বাছাই করে নিতে পারি। তাহলে আমাদেরকে এরিয়াগুলো কাভার করতে হবে। আমরা যদি আমাদের এরিয়াগুলো দেখি, লার্নিং অবজেক্টিভ 1 এখানে বলা আছে ইনফরমেশন টেকনোলজি পলিসি অ্যান্ড ল। আমরা একটু দেখি নিচে, দেখেন ABCD 4টা এরিয়া ডিটেইল করা আছে। এই 4টা এরিয়া আমরা একটু বোঝার চেষ্টা করি যে এটা কোথায় থেকে আসছে বা কিভাবে আমরা কভার করবো। আপনারা একটু আগে যেটা বললেন যে সিলেবাসটাকে আসলে আমাদের রেফারেন্স স্টাডি ম্যাটেরিয়ালের সাথে একটা ম্যাপিং করা দরকার। এই রেফারেন্স ম্যাটেরিয়ালটা ম্যাপিং করা হয়ে গেলে তখন আমরা ডিটেইল পড়তে পারবো নিজেরা, পাশাপাশি প্রিপারেশন নেওয়াটা অনেক সহজ হবে। তাহলে আমরা এখানে দেখি লিখছি যে আইডেন্টিফাই দ্য পারপাস অফ আইটি পলিসি। তার মানে আমাদের যে ইনফরমেশন টেকনোলজি পলিসিটা আছে গভর্নমেন্টের, সেই পলিসিটার পারপাসটা কি ছিল এবং ওইটাতে কি কি স্ট্যান্ডার্ড এবং প্রসেস অর্গানাইজেশনের জন্য এসেনশিয়াল এলিমেন্টগুলি দেওয়া আছে, এটা আমরা জানবো। এরপর আছে আইডেন্টিফাই দ্য রিলেভেন্ট লস রেগুলেশনস অ্যান্ড ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড এফেক্টিং দ্য অর্গানাইজেশন। যেমন আমরা অ্যাকাউন্টিং যখন পড়ি তখন আমাদের কিছু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে, রিপোর্টিং স্ট্যান্ডার্ড আছে। আবার যখন আমরা অডিট করতে যাই বা অডিটিং করি, অডিটিং কার্যক্রমগুলো করি, অডিটের কাজ করি, তখন আমাদের অডিটিং স্ট্যান্ডার্ড আছে। এরকম যারা ইনফরমেশন টেকনোলজি নিয়ে কাজ করে তাদেরও কিছু বেসিক স্ট্যান্ডার্ড দেওয়া আছে। ওই বেসিক স্ট্যান্ডার্ড গুলো আমাদের আসলে কোন অর্গানাইজেশনের জন্য কোনটা ইফেক্টিভলি কাজ করবে সেটা আমাদের জানা দরকার। তাহলে আইটিতে একটা জেনারেল স্ট্যান্ডার্ড আছে, আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রি স্পেসিফিক স্ট্যান্ডার্ড আছে। এরপরে বলছে ডেমনস্ট্রেট দ্য ইম্প্যাক্ট অফ ইথিক্যাল অ্যান্ড সোশ্যাল ইস্যু ইন ইনফরমেশন সিস্টেম। তাহলে ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে আমরা অনেক প্রাইভেট এবং পার্সোনাল ইনফরমেশন জানতে পারি, বা ওই প্রতিষ্ঠানের কিছু কনফিডেন্সিয়াল ইনফরমেশন জানতে পারি, ওই প্রতিষ্ঠানের ফর্মুলা জানতে পারি। তাহলে ওই ইনফরমেশনগুলো সিকিউর করা এবং যেই এমপ্লয়ি বা যে ইউজাররা এটা ব্যবহার করছে সেটা ইথিক্যালি ব্যবহার করা। মানে ইথিক্যালি ব্যবহার করার মিন হচ্ছে যে আপনাকে যতটুকু ব্যবহার করার জন্য অ্যালাউ করা হয়েছে বা যতটুকু ইনফরমেশন ইউজ করার জন্য অ্যালাউ করেছে আপনি ততটুকুই ব্যবহার করবেন বা ওইটাতে ইমপ্লিমেন্ট করবেন। আপনার অ্যাক্সেস থাকলেই আনঅথরাইজ অ্যাক্সেস নিয়ে আমরা ওইখানকার তথ্য আনইথিক্যালি বাইরে কোথাও শেয়ার করব না, বা তাকে আসলে কখনো কম্প্রোমাইজ করার চেষ্টা করব না। এবং এটার সাথে সোশ্যাল ইস্যুগুলি অনেক ভালোভাবেই জড়িত। তাহলে ইনফরমেশন সিস্টেমের মধ্যে যেহেতু আমাদের প্রতিষ্ঠানের সব ধরনের ইনফরমেশন এবং ইনফরমেশন এবং অ্যাক্সেসিবিলিটি থাকে, ওই জায়গাগুলোতে আমরা আমাদের ইথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কনসিডার করার চেষ্টা করব। আমি আনঅথরাইজ অ্যাক্সেস নিব না, বা কিভাবে আমরা এটা মেনটেন করি। লাস্ট নাম্বার হচ্ছে ডিসকাস দ্য ডিফারেন্ট প্রভিশন অফ ন্যাশনাল আইটি পলিসি 2018, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্ট 2009। তাহলে আমরা দেখছি যে আমাদের অ্যাক্টের একটা ভার্সন 2006-এর আছে, তারপর আবার আপডেট হয়েছে 9-তে, পরবর্তীতে আবার 2013-তে আপডেট হয়েছে। এরপরে আইনটা আপডেট হয় নাই, কিছু সংশোধনী আসছে। আমরা অনলাইন থেকে সবগুলোই চাইলে ডাউনলোড করে নিতে পারি, বা আমি আসলে আপনাকে সবগুলো একসাথে করে দিতে পারবো। আমার কাছে এগুলো সব সংরক্ষিত আছে, একসাথে করা আছে। তাহলে আমাদের এখানে টোটাল 3টা এরিয়া আমরা হাইলাইট করতে পারছি। একটা এরিয়া হচ্ছে আমাদের নতুন যে আইসিটি পলিসি 2018 এইটা, এবং আমাদের টেকনোলজি অ্যাক্ট
এর পাশাপাশি আমাদের কিছু রেগুলেশন এবং রুলস বা রিলিভেন্ট স্ট্যান্ডার্ডস আছে, সেইগুলোকে আমাদের ফলো করে বুঝতে হবে। তাহলে আমাদের যে লার্নিং অবজেক্টিভ 1 বলছে ইনফরমেশন টেকনোলজি পলিসিস অ্যান্ড লস, এইটার যে 4টা ডিটেল এরিয়া, এইটুকু আমরা বুঝতে পারছি কিনা। আমি এটার ম্যাটেরিয়ালগুলোকে আপনাকে এখনই উন্মোচন করব। আপনারা আগে এইটুকু ক্লিয়ার করেন যে প্রশ্ন থেকে বা এই ABCD 4টা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন যে রিকোয়ারমেন্টটা কি। এখন এই রিকোয়ারমেন্ট কোথায় পাবো সেটা আমি গাইডলাইন দিচ্ছি। জি স্যার, জি স্যার। বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে যে আমরা এইটার রিলেটেড যে ম্যাটেরিয়াল আমরা ওইখানে চলে যাই। আমি আমার শেয়ারিংটা অফ করে নতুন একটা ডকুমেন্ট শেয়ার করছি। আমার স্ক্রিনটা মনে হয় সবাই দেখতে পাচ্ছেন। জি স্যার। আমাদের এইটা পুরনো ডকুমেন্ট বলছি এই জন্য যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা জানা দরকার। আইসিটি পলিসি বা এটা 2018-তে যেটা হইলো তার একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো ওই ব্যাকগ্রাউন্ডটা আমরা আগে একটু ক্লিয়ার হই, তাহলে আমাদের জন্য সহজ হবে বাকিগুলো বুঝতে। তাহলে ইনফরমেশন টেকনোলজি পলিসি বা গাইডলাইনটা, আইসিটি কমিউনিকেশনের পলিসিটা কোথা থেকে আসছে লিখেছেন এখানে। 1997 the government of Bangladesh officially recognized that information and communication technology, that means ICT, an important development impact। তার মানে আইসিটির একটা ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট ইম্প্যাক্ট আছে, এটা 1997 সালে গভর্নমেন্ট বুঝতে পারে। এরপরে 2002 সালে আমাদের যেটা মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ছিল, ওইটা রিনেম করে পরবর্তীতে হয় মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তাহলে 2002 সালে আমাদের যে মিনিস্ট্রি ছিল মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা সংক্ষেপে MST, ওইটা পরবর্তীতে রিনেম হয়ে নতুন নাম হয় মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, যেটা এখন বর্তমান আমাদের মন্ত্রণালয়ের নাম। এর আগেও একটা ঘটনা ছিল যেটাতে বলছে যে দ্য এক্সিস্টিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিসি অফ দ্য কান্ট্রি ওয়াজ অ্যাডপ্ট 24 ইয়ার অ্যাগো 1986। যেহেতু ওইটার কোনো রিটেন ডকুমেন্ট ছিল না, বাট ইনফরমেশন টেকনোলজি ডিভিশনে মানে ওই মন্ত্রণালয়ের একটা পেপার এবং পলিসি গাইডলাইন ছিল যে 86 সাল থেকেই সরকার আসলে এই টেকনোলজি ডেভেলপ করতে চাচ্ছে। যেহেতু ওইটা রিটেন এবং অ্যাপ্রুভ পলিসি ছিল না, ওই জন্য আমরা পলিসি তো এটা নিয়ে আসছি না। তাহলে এটাও একটা হিস্ট্রিক্যাল ডাটা। এর বলছে দ্য ভিশন অফ দ্য পলিসি ওয়াজ টু মিট দ্য বেসিক নিড অফ হিউম্যান বিংস বাই হার্নেসিং দ্য পটেনশিয়াল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তার মানে ওইখানে আমাদের একটা কোশ্চেন ছিল যে ইনফরমেশন টেকনোলজির আসলে রিকোয়ারমেন্টটা কোথায় বা এটা কেন করতে চায়, অবজেক্টিভটা কি। তাহলে প্রাইমারি অবজেক্টিভ ছিল গভর্নমেন্টের, ভিশন অফ দ্য পলিসি was to meet the basic needs of human beings by harnessing and potential of science and technology। আমাদের সায়েন্স টেকনোলজি ব্যবহার করে আমাদের বেসিক হিউম্যান বিং এর যে রিকোয়ারমেন্ট গুলো ওইগুলোকে ফুলফিল করে। তাহলে আমরা ওইটুকু যেটা দেখলাম তার জিস্ট হচ্ছে আমাদের দ্য ফার্স্ট আইসিটি পলিসি অফ বাংলাদেশ ফর্মুলেটেড ইন 2002। আইসিটি পলিসি হ্যাজ বিন রিভাইজড ইন 2008, দেন আবার রিভাইজড হয়ে অ্যাডপ্ট করছে গভর্নমেন্ট এপ্রিল 2009-তে। এগুলো সবই হিস্ট্রিক্যাল ডাটা। আমাদের ওইখানে ছিল যে ভিশনটা কি, আইসিটি পলিসির ভিশন কি, এই ভিশনগুলো 2009-এর, ঠিক এই ভিশনটাই 2018-তেও ক্যারি ফরওয়ার্ড করা হয়েছে একটু ডেভেলপড ওয়েতে। তাহলে এখানে ভিশনগুলোর মধ্যে আমরা হাইলাইট করতে পারছি এরকম: এক্সপ্যান্ড অ্যান্ড ডাইভার্সিফাই দ্য ইউজ অফ আইসিটিস টু এস্টাবলিশ এ ট্রান্সপারেন্ট, রেসপন্সিভ অ্যান্ড অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট। শব্দগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। এক্সপ্যান্ড অ্যান্ড ডাইভার্সিফাই দ্য ইউজ অফ আইসিটিস টু এস্টাবলিশ এ ট্রান্সপারেন্ট, রেসপন্সিভ অ্যান্ড অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট। নিশ্চয়ই এটা আমরা মিনিং বুঝে গেছি। ডেভেলপ স্কিলড হিউম্যান রিসোর্সেস, এনহ্যান্স সোশ্যাল ইকুইটি। সম্ভবত সোশ্যাল ইকুইটিটা অনেকের কাছে ক্লিয়ার না, আমরা ডিটেল বলবো। এনশিওর কস্ট ইফেক্টিভ ডেলিভারি অফ সিটিজেন সার্ভিসেস থ্রো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, সাপোর্ট দ্য ন্যাশনাল গোল অফ becoming a middle income country within 10 years and join the rank of developed country of the world within 30 years। এটা 2009-এর পরিকল্পনা। আমরা ওইখান থেকে অনেকটুকুই ডেভেলপ করে ফেলছি, এখন আমরা 2024 সালে আছি। প্রায় অনেক বছর পরে আমাদের অনেক কিছুতেই ডেভেলপমেন্ট আসছে। এইটুকু গেল আমাদের বেসিক। আমাদের আইসিটি পলিসির যে 10টা মূল অবজেক্টিভ, এই অবজেক্টিভ 10টা এখানে আছে। আমি আমার এই ডকুমেন্টটা আবার একটু পরিবর্তন করব করে আপনাদেরকে 2018-র যে নিউ ডকুমেন্ট আইসিটি পলিসি সেটাতে নিয়ে যাচ্ছি। তাহলে 2019 থেকে 2018-তে যে পলিসিটা পরিবর্তন হয়ে আসছে সেটা আপনারা ইন্ডিকেট করতে পারবেন বা ম্যাপ করতে পারবেন। তাহলে এইখানে আমরা 10টা অবজেক্টিভ নাম শুধু একটু জেনে রাখি, ওখানে গিয়ে ম্যাচ করতে সহজ হবে। আমরা 1 নম্বরে দেখছি সোশ্যাল ইকুইটি, প্রোডাক্টিভিটি, ইন্টিগ্রিটি, এডুকেশন অ্যান্ড রিসার্চ,
এমপ্লয়মেন্ট, স্ট্রেংথেনিং এক্সপোর্টস, হেলথ কেয়ার, ইউনিভার্সাল অ্যাক্সেস, এনভায়রনমেন্ট, ক্লায়েন্ট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, আর ফাইনালি সাপোর্ট টু আইসিটি। কারণ এই সবগুলো যদি আমরা অ্যাচিভ করতে যাই, তাহলে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজিকে বিভিন্ন পার্ট থেকে সাপোর্ট করতে হবে, মানে বিভিন্ন অথরিটি, ডিভিশন, মন্ত্রণালয় বা যা সরকারের যত ধরনের অফিসগুলো আছে সবাইকে সাপোর্ট করতে হবে। সাপোর্ট না করলে কালেকটিভলি এই টার্গেট বা এই অবজেক্টিভগুলো অ্যাচিভ করা সম্ভব না। আমি নিশ্চিত যে এই ডকুমেন্টটাও আপনাদের সবার কাছে আছে, কারণ এটা অনলাইনে অ্যাভেলেবল ডকুমেন্ট। আপনি চাইলেই উইদিন ফিউ সেকেন্ডস সার্চ করে এটা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা যেটা বলার চেষ্টা করছি যে 2009-তে আমরা যে আইসিটি পলিসি দেখে আসছি, ওই আইসিটি পলিসির সাথে আমাদের এখানের কিছু কিছু বিষয়ের পরিবর্তন এবং ডেভেলপমেন্ট আসছে, ওটাকে ম্যাচ করানোর জন্য। তাহলে আমাদের এই পলিসি বা গাইডলাইনের নাম হচ্ছে জাতীয় তথ্য ও প্রযুক্তি নীতিমালা 2018, যেটাতে আমরা ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি পলিসি 2018 নামে দেখে আসছি। সেখানে এখানে কিছু আমাদের বোঝার জন্য, যেহেতু এটা অনেক বড় একটা ডকুমেন্ট, প্রায় 84 বা 83 পেজের একটা ডকুমেন্ট, এখানে অনেক ধরনের শব্দের ব্যবহার আছে, যে শব্দগুলি সম্বন্ধে আমাদেরকে ডিটেল নলেজ না থাকলে বুঝতে সমস্যা হবে। ওইগুলোর ডেফিনেশন এখানে দেওয়া আছে, আমরা এটাও দেখে নিব। তাহলে ওইখানে আমাদের যে 10টা বা যে অবজেক্টিভ গুলো ছিল, ওই অবজেক্টিভ গুলোর কিছু মিল এখানে আমরা পাবো। আমরা বলছিলাম যে ওইখান থেকে কিছুটা পরিবর্তন হয়ে আসছে। তাহলে দেখেন এখানে আমাদের কি কি অবজেক্টিভ আছে, আর ওইখানে আমরা কি 10টা অবজেক্টিভ দেখে আসছিলাম। আচ্ছা, আমাদের কি মনে আছে যে আমরা ওইখানে কি কি অবজেক্টিভ দেখে আসছিলাম? ওইখানে আমরা দেখে আসছিলাম সোশ্যাল ইকুইটি, তারপর ছিল প্রোডাক্টিভিটি। দেখেন তো এখানে কি প্রোডাক্টিভিটি বা এরকম কিছু আমাদের আছে? আমাদের যে কয়েকটা অবজেক্টিভ দেখাচ্ছে। আছে স্যার স্যার। এনহান্সিং প্রোডাক্টিভিটি আছে। হ্যাঁ, মানে আমরা একটু ম্যাচ করাবো এই জন্য যে তাহলে ডেভেলপমেন্ট আমাদের বুঝতে সহজ হবে। এরপরে আছে যে ইন্টিগ্রিটি, এডুকেশন অ্যান্ড রিসার্চ, পলিসি জেনারেশন, স্ট্রেংথেনিং এক্সপোর্ট, হেলথ কেয়ার, ইউনিভার্সাল অ্যাক্সেস, এনভায়রনমেন্ট, ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, সাপোর্ট টু আইসিটি। আমরা এই 10টা দেখে আসছিলাম আমাদের 2009-এর আইসিটি পলিসিতে। তাহলে ওইখান থেকে সবগুলোই অ্যাডভান্সমেন্ট হয়ে আসছে। ওইখানে প্রোডাক্টিভিটি ছিল, এখানে হয়েছে এনহ্যান্সিং প্রোডাক্টিভিটি। হ্যাঁ, ওইখানে ছিল হচ্ছে এনভায়রনমেন্ট, ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, এখানে হয়েছে এনভায়রনমেন্ট, ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার, ওই যে দেখেন লাস্টে 2.7-এ আছে। তারপর এখানে আছে অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধি, মানে ডোমেস্টিক ক্যাপাবিলিটি, স্ট্রেংথেনিং ডোমেস্টিক ক্যাপাবিলিটি। ওইখানেও ছিল আমাদের দুই ভাবে, একটা হচ্ছে স্ট্রেংথেনিং এক্সপোর্ট একটা ছিল, আরেকটা ছিল উপরে ছিল যে আমাদের প্রোডাক্টিভিটি ইনক্রিজ, বা শুধু প্রোডাক্টিভিটি মানে উৎপাদনশীলতা। এরপরে আমাদের ছিল স্কিল ডেভেলপমেন্ট, মানে এডুকেশন অ্যান্ড রিসার্চ। এখানে আসছে আমাদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি, স্যার স্কিল ওইখানে দুইটা, ডেভেলপমেন্ট। এখানে একটা হয়ে গেছে। হ্যাঁ, মানে আমাদের হচ্ছে যে যেই অ্যাচিভমেন্ট গুলো হয়েছে ওইটার সাথে সাথে আরো নতুন কিছু অ্যাড করা হয়েছে। আমাদের ওইখানে ছিল ইউনিভার্সাল অ্যাক্সেস, আর এখানে ওইখানে ছিল আমাদের তথ্য জগতে সার্বজনীন প্রবেশাধিকার, ইউনিভার্সাল অ্যাক্সেস। এখানে দেখেন আমাদের কি নাম হয়ে আসছে, হয়ে সোশ্যাল আসছে ইকুইটি সোশ্যাল অ্যান্ড ইকুইটি ইউনিভার্সাল অ্যান্ড অ্যাক্সেস। ইউনিভার্সাল অ্যাক্সেস। তাহলে আমাদের আগের যেগুলো ছিল ওইগুলোর সাথে সমন্বয় করে এটাকে ডেভেলপমেন্টে নিয়ে আসা হয়েছে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে 2002, 2008, 2009-তে যখন আইসিটি পলিসি ইমপ্লিমেন্ট করলো গভর্নমেন্ট, ওইটার ফলাফল কি, ওইখান থেকে কি কি বেনিফিট আমরা পেয়েছি। এরপরে 2018-তে যে এসে আবার নতুন করে একটা নতুন পরিকল্পনা নিল ডেভেলপমেন্টের, ওই পরিকল্পনার কি কি আমাদের এখানে ইমপ্লিমেন্টেড হয়েছে। তাহলে আমাদের যে ডকুমেন্ট নিয়ে আমরা প্রথমে আলোচনা শুরু করেছিলাম, মনে আছে আমাদের যে সিলেবাসের যে ডকুমেন্টটা, ওইখানে আমাদের রিকোয়ারমেন্ট কি ছিল, একদম ম্যাপিং করে নিলে আমরা সহজেই ওটা বুঝতে পারবো। তাহলে আমাদের 1 নম্বরে যেটা ছিল আইডেন্টিফাই দ্য পারপাস অফ আইটি পলিসি, স্ট্যান্ডার্ড প্রসিজার, অর্গানাইজেশন, এটা কিন্তু আমাদের এখান থেকে কাভার করছে না। তার মানে এ নাম্বারটা আমাদের ওই আইসিটি পলিসি থেকে কাভার করে না। তাহলে আমাদের লাস্টের যে পয়েন্টটা আছে, ডিসকাস দ্য ডিফারেন্ট প্রভিশন অফ আইটি পলিসি 2018, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্ট 2009। তাহলে এই ডি নাম্বারটা আমাদের ওই আইসিটি পলিসি 2018-র সাথে লিঙ্ক আপ আছে। তাহলে আমরা এই তিনটা, উপরের তিনটাকে আমাদের আলাদা করে বুঝে নিতে হবে। তাহলে আমরা নতুন আমাদের যে আইসিটি পলিসি 2018, এটার অবজেক্টিভ গুলো একটু নিজেরা দেখে নেই। প্রথম অবজেক্টিভ ডিজিটাল গভর্নেন্স, গভর্নমেন্ট।
সরকারের সকল কার্যক্রমে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সেবাসমূহ সহজে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর ব্যবস্থা নিশ্চিতকরণ এবং একটি কারিগরি ও দক্ষ তথ্য ব্যবস্থাপনা গড়ে তোলা। তারপরের অবজেক্টিভ হচ্ছে ডিজিটাল নিরাপত্তা, ডিজিটাল সিকিউরিটি, সকল ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিরাপদ ও ঝুঁকিমুক্ত করা। এগুলো তো বাংলা, আমরা নিশ্চয়ই সবাই পড়ে পড়ে বুঝে যাব, তাই না? একটু আমি সবার সাথে শেয়ার করতে চাই, ডিজিটাল এন্টারপ্রেনারশিপ, এটা যদি আমরা না বুঝে থাকি আমাকে শেয়ার করবেন। ডিজিটাল এন্টারপ্রেনার, আমরা তো এন্টারপ্রেনার নিয়ে অনেক কিছু পড়ালেখা করছি শুনেছি, তাহলে ডিজিটাল এন্টারপ্রেনারশিপটা কি? কেউ শেয়ার করবেন না, ডিজিটাল এন্টারপ্রেনারশিপ কি? স্যার আপনি টেকনোলজির বুঝে মাধ্যমে রাখবেন। স্যার, টেকনোলজির মাধ্যমে স্যার কোনো ইনোভেশন করাকে স্যার ডিজিটাল এন্টারপ্রেনারশিপ করে। যেমন স্যার কোনো ফেসবুক অথবা ই কমার্স ওয়েবসাইটের মাধ্যমে কোনো বিজনেস দাঁড় করানো, এটা স্যার ডিজিটাল এন্টারপ্রেনারশিপের মধ্যে পড়ে। হ্যাঁ, আপনার উত্তরটা একদমই সঠিক, কিন্তু আমরা যদি আমাদের পরীক্ষায় একটু গুছায় লেখার জন্য অনুরোধ করি, যে পরীক্ষায় যখন আপনি লিখবেন তখন নিশ্চয়ই আরেকটু গুছিয়ে বলবেন, তাই না? ওইভাবে যদি একটু বলেন বা আমি হেল্প করতে পারি, আমরা এরকম গুছায় বলতে পারি, ডিজিটাল এন্টারপ্রেনারশিপ ইজ এন্টারপ্রেনারশিপ ইনভলভ উইথ ইন্টারনেট অ্যান্ড ডিজিটাল টেকনোলজিস, এরকম করে একটু গুছায় বললে আমাদের পরীক্ষায় লেখার বা ইয়ে করা সহজ হবে। বা আমরা টিপিক্যালি এটাকে আরো ডিটেইলে বলতে পারি যে বিজনেসটা আসলে আমাদের টেকনোলজির মাধ্যমে অপারেট হবে, সেই টেকনোলজিকে অবশ্যই ডিজিটাল টেকনোলজি, আর টেকনোলজি হলেই এখানে ডিজিটালের একটা ইম্প্যাক্ট চলে আসতেছে। তাহলে ডিজিটাল টেকনোলজি নিয়ে যদি আমরা আরেকটু ডিটেইলও যেতে চাই, সেটাও সম্ভব। ডিজিটাল টেকনোলজির অনেকগুলো ব্রাঞ্চ থাকবে, যেটা আপনি একটু আগে বললেন যে কিভাবে ফেসবুকের মাধ্যমে বা অন্য কোনো ডিজিটাল মিডিয়া ইউজ করে। তা বা যদি এরকম প্রশ্ন হয় যে ড্রব্যাকস অফ ডিজিটাল টেকনোলজি বা ডিজিটাল এন্টারপ্রেনার, তাহলে ডিজিটাল এন্টারপ্রেনারের ড্রব্যাক গুলো কি বা ডিজিটাল এন্টারপ্রেনারে আসলে প্রবলেম গুলো কি থাকতে পারে, একটা দুইটা আমরা এরকম চিন্তা করতে পারি। যেহেতু আমাদের শর্ট নেচারের কোশ্চেন হবে, তাহলে এইগুলো আমাদের মাথায় থাকলে আমরা সহজে হয়তো ফিউচার কোশ্চেন গুলো তো করতে পারবো। বা এরকম হতে পারে যে হোয়াট বেসিক স্কিলস রিকোয়ার্ড ফর ডিজিটাল এন্টারপ্রেনারশিপ, তাহলে যিনি ডিজিটাল এন্টারপ্রেনারশিপ করতেন তার তো অবশ্যই ইনফরমেশন টেকনোলজির নো হাউটা থাকতে হবে। তাকে ইনফরমেশন টেকনোলজি ব্যবহার বা এটার নিয়ম কানুনগুলো জানতে হবে। যদি কেউ নিয়ম কানুনগুলো বেসিকটাই না জানে, উনি ডিজিটাল এন্টারপ্রেনারশিপ করতে গেলে পরবর্তীতে সঠিকভাবে করতে পারবে না। তাহলে এরকম একটা প্রশ্ন হতে পারে, নলেজ এক্সপার্টাইজ রিকোয়ারমেন্ট ফর ডিজিটাল এন্টারপ্রেনারশিপ। আমরা জাস্ট আমাদের চিন্তার জায়গাগুলোকে ডিটেল করলাম। তাহলে আমরা উপরের যে অবজেক্টিভ গুলো দেখেছি ওইটাকে আরো ডিটেইল করে বলা এখানে। তাহলে ডিজিটাল গভর্নমেন্টে কাভার করছে কি কি? ডিজিটাল সরকারে সরকারি তথ্য বা সেবা সমূহ আমাদের সাধারণ জনগণকে তারা ডিজিটাল পদ্ধতিতে প্রদান নিশ্চিত করবে, নিশ্চিতকরণ। ডিজিটাল প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে সরকারি সেবা প্রদানের স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিতকরণ। তাহলে খেয়াল খেয়াল করে দেখেন যে আমরা কি বর্তমানে ডিজিটাল সার্ভিসগুলো গভর্নমেন্ট অথরিটি থেকে পাই? বা হয়তো অনেক ক্ষেত্রে পরিপূর্ণভাবে পাই না, কিছু কিছু জায়গায় ডিজিটালি সার্ভিস প্রোভাইড করা শুরু হয়েছে, কোনো জায়গায় হয়তো লিমিটেশন থাকতে পারে, বাট একটা ডিজিটালের বা একটা ইনফরমেশন টেকনোলজির ব্যবহার সব ক্ষেত্রেই শুরু হয়েছে। সরকারি তথ্য ও সেবা সমূহ জনসাধারণের নিকট ডিজিটাল পদ্ধতিতে পৌঁছানোর লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ এবং তাতে জনগণের প্রবেশাধিকার নিশ্চিতকরণ। সরকারি তথ্য ও সেবা সমূহ জনগণকে ডিজিটাল পদ্ধতিতে প্রদানে সেবা প্রদানকারী সক্ষমতা উন্নয়ন। তাহলে সরকার এই সক্ষমতা উন্নয়ন করতে গিয়ে বিভিন্ন ধরনের ট্রেনিং এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছে, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম করেছে। সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে সহজে ও দ্রুততার সঙ্গে তথ্যের আদান প্রদানের জন্য ডিজিটাল সংযুক্তি সহ তথ্য ব্যবস্থার অবকাঠামো ও আন্তঃপরিবাহিতা ইন্টারঅপারেবিলিটি প্রতিষ্ঠার ব্যবস্থা গ্রহণ করে। তো তারা যেটা করছে যে আগের দপ্তরগুলোর মধ্যে শুধুমাত্র ম্যানুয়ালি ডকুমেন্ট আদান প্রদান করা যেত, এখন ওইটা থেকে তারা ডেভেলপমেন্টের জন্য গভর্নমেন্ট অফিসগুলো ই নথি নামে একটা সফটওয়্যার ব্যবহার করে, সেটার মাধ্যমে তারা ইনফরমেশন টেকনোলজির ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে ডকুমেন্টেশন শেয়ার করতে পারে। বাট ওটা আসলে পরিপূর্ণভাবে কাজ করে না, বাট ই নথি পদ্ধতিটা আমাদের এখানে চলমান আছে। অ্যাটলিস্ট ইনফরমেশন গুলি পাওয়া যায়, বাট ডিজিটাল সিগনেচারের ব্যবহার কম হওয়ার কারণে এখনো আমাদের ওই প্রিন্টেড ফাইলেই অনুমোদন এবং স্বাক্ষর করতে হয়। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ভূমি, জাতীয় সংসদ
বিচার বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থা সকল সরকারি প্রতিষ্ঠানে ডিজিটালাইজেশন এবং সে অনুযায়ী প্রশিক্ষিত মানব সম্পদ সৃষ্টি। এইগুলো হচ্ছে সরকারের 2018 সালের নির্বাচনে আসার পরে তাদের একটা এরকম এজেন্ডা বা মোটো ছিল। ওই মোটোটাকেই ফলো আপ করে আমাদের ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি ডেভেলপমেন্ট, পাশাপাশি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প গ্রহণ। ডিজিটাল নিরাপত্তা নিয়ে যথেষ্ট অভিযোগ আছে, কিন্তু আমাদের যেহেতু ডিজিটাল নিরাপত্তা একটা আইন আছে, ওই আইনে সংশোধনীয় হয়েছে অনেকবার, বিভিন্ন সময় এটা নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে, ওইটাকে ফলো আপ করেই আমাদের নিরাপত্তাটা নিশ্চিত করা। ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডিজিটাল ডিভাইস সমূহের যথাযথ মানবসম্পন্ন হার্ডওয়্যার সফটওয়্যারের ব্যবহার নিশ্চিতকরণ, ইন্টারনেটের নিরাপদ ব্যবহার, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষায় ব্যবস্থা গ্রহণ, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সকল ডিজিটাল মাধ্যম অনাকাঙ্ক্ষিত ও ক্ষতিকর বিষয়বস্তু থেকে নারী ও শিশু সহ সকলের সুরক্ষার ব্যবস্থা গ্রহণ, ডিজিটাল অপরাধ প্রতিরোধ ও প্রতিকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, তথ্য সংরক্ষণ ব্যবস্থাপনা ও নিরাপত্তা যথাযথ নিয়ম নীতি এবং প্রমিত মান অনুসরণ, আর্থিক লেনদেনের তথ্য প্রযুক্তি নিরাপদ ব্যবহার নিশ্চিতকরণ, ফরেনসিক তদন্তের স্বার্থে সকল প্রকার ডিজিটাল লেনদেনের লগ সংরক্ষণ নিশ্চিতকরণ। এইগুলো সবই কিন্তু আমাদের একদম পরিকল্পনার কথা। এগুলো আমরা চাইলে কিছুটা মেমোরাইজ করে রাখতে পারি, এগুলোর আবার সামনে আমরা ইমপ্লিমেন্টেশনের স্ট্যাটাসটা পাবো। যেমন 2018 সাল থেকে স্বল্প মেয়াদে, দীর্ঘমেয়াদে এবং কি মধ্যম মেয়াদে, দীর্ঘমেয়াদে 2041 সাল পর্যন্ত সরকারের যেহেতু একটা পরিকল্পনা ছিল, ওই পর্যন্ত তারা কোন টার্মে কি অ্যাচিভ করতে চায়, কত শতাংশ অ্যাচিভ করতে চায়, তার একটা টেবিল আমাদের এখানে আছে। ওটাও আমরা ফলো করব কিছুক্ষণের মধ্যেই, দেখবো যে ওইখানে ওই টেবিলে ডিটেইল করে আমাদের বলে দেওয়া আছে যে কোন সময় তারা কি অ্যাচিভ করতে চায়, এবং ওইটার সাথে আসলে প্রত্যাশিত ফলাফল বা কোন বছরে কত কি তারা অ্যাচিভ করতে চায়। তার মানে সরকারের যে কয়েকটা এজেন্ডা ছিল, ওই এজেন্ডাগুলো তারা 2041 সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে এটা পরিপূর্ণ করার জন্য প্রকল্প নিয়েছে। ওই প্রকল্পগুলোর বাস্তবায়নটাই হচ্ছে আমাদের এই ইনফরমেশন টেকনোলজি পলিসির বা আইটি পলিসির পরিপালন, যারা 2018 সাল থেকে 2041 সাল পর্যন্ত তাদের পরিকল্পনা ছিল। এখন প্রশ্ন হইতে পারে, পরিবর্তিত পরিস্থিতিতে ওই সরকার তো আর নাই, এইটা আসলে বাস্তবায়ন পরিপূর্ণ হয়েছে কিনা বা সামনের দিনগুলোতে কিভাবে হবে, এই প্রশ্নের উত্তর আসলে আমাদের কারোরই জানা নাই, ইনফ্যাক্ট আমার জানা নাই। তো আমরা কিছুক্ষণের মধ্যেই নিচে গিয়ে দেখবো যে একটা টেবিল দেওয়া আছে, ওই টেবিলে বিস্তারিত তাদের এরকম কোন বছরে কি অ্যাচিভ করতে চায় এটার একটা বর্ণনা দেওয়া আছে। আমাদের 3 নাম্বার ছিল সামাজিক সমতা ও সার্বজনীন প্রবেশাধিকার। তাহলে সোশ্যাল ইকুইটি অ্যান্ড ইউনিভার্সাল অ্যাক্সেস। সোশ্যাল ইকুইটি আমরা যদি একটু ক্লিয়ার হতে চাই, সোশ্যাল ইকুইটির মিনিংটা কি আমরা একটু সবাই ক্লিয়ার হই। এই ইকুইটি নিশ্চয়ই আমাদের বিজনেসের ইকুইটি না। সোশ্যাল ইকুইটি আসলে রেফার করে ফেয়ারনেস বা জাস্টিস বা জাস্টিফিকেশন, এবং কারোর সাথে কারোর কোনো ইয়ে থাকবে না, ইমপার্শিয়ালিটি, এবং সোশ্যাল পলিসির মাধ্যমে সবকিছুকে অ্যাচিভ করা। তাহলে আমরা এরকম ভাবে বলতে পারি, সোশ্যাল ইকুইটি রেফার্স টু ফেয়ারনেস, জাস্টিস, ইমপার্শিয়ালিটি ইন সোশ্যাল পলিসি, টেকিং ইনটু অ্যাকাউন্ট সিস্টেমেটিক a common systematic inequalities to ensure everyone's community has access to the opportunities। তাহলে প্রত্যেকের অপরচুনিটিতে অ্যাক্সেস নিতে পারবে, এবং সবার সাথে আসলে ফেয়ার জাজমেন্ট থাকবে, জাস্টিস থাকবে, কারোর প্রতি কোনো পার্শ্ব প্রতিক্রিয়ামূলক আচরণ থাকবে না, ইমপার্শিয়ালিটি থাকবে, এবং সোশ্যাল একটা পলিসি থাকবে। এইটাই হচ্ছে আমাদের সোশ্যাল ইকুইটির মূল চিন্তা ভাবনা। সেই ক্ষেত্রে সরকার যেটা চিন্তা করছে যে যারা অনগ্রসর জাতি আছে, জনগোষ্ঠী আছে, নারী বা প্রতিবন্ধী বা যারা আসলে সামাজিকভাবে পিছিয়ে আছে, তাদেরকে কিভাবে সর্বস্তরের মানুষের সাথে একত্রিত করে তাদেরকেও ডেভেলপমেন্ট করা যায়, এবং তাদেরকে প্রয়োজনে বিশেষ সহায়তা দিয়ে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তাদেরকে মূল ধারায় নিয়ে আসা, মানে আমাদের এই সাধারণ জনগণের কাতারে নিয়ে আসা, যারা পিছিয়ে পড়া আছে তাদেরকে, বা যারা একদম গ্রামীণ এবং অবহেলিত জনপদ, গ্রামীণ জনপদ, তাদেরকে নগরের সমান সুবিধা কিভাবে এনশিওর করা যায় এটা নিয়ে কাজ করা। এবং যারা অনেক দূরবর্তী পজিশনে আছে থাকে, আবার যারা আমাদের মতন সিটিতে থাকে, শহরে থাকে বা রাজধানী শহরে থাকে, তারা যে সুযোগ সুবিধাগুলি পায় তথ্য প্রযুক্তির কল্যাণে বা অন্যান্য ভাবে, দূরবর্তী যারা আছে
তাদেরকেও কিভাবে এই তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে সুবিধাগুলি এনশিওর করা যায়। এরপর যারা আসলে বিশেষ গোষ্ঠী নৃগোষ্ঠী বা যারা আঞ্চলিকভাবে পাহাড় বা বিভিন্ন উপকূলীয় এলাকায় থাকে, তাদেরকে কিভাবে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমাদের ইউনিভার্সাল অ্যাক্সেসটা, তাদের শিক্ষা, ভাষা শিক্ষা, সংস্কৃতি বা সামাজিক ঐতিহ্য বা উন্নয়ন, ডেভেলপমেন্ট, এগুলোতে কিভাবে তাদেরকে আমরা সম্পৃক্ত করতে পারি। এরপরে তথ্য প্রযুক্তির কি বলে প্রবাহ বা অ্যাক্সেস সবার ক্ষেত্রে আসলে সহজীকরণ করা এবং তথ্য প্রযুক্তিটাকে আমাদের সর্বস্তরে পৌঁছিয়ে দেওয়া, যে আমরা যারা শহরে আছি তারা অনেক সহজে ইন্টারনেট বা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করতে পারি। যারা অনেক দূরে আছে মফস্বলে বা পাহাড়ি জনপদ, তাদের কাছে ইন্টারনেটের হয়তো এইরকম অ্যাভেলেবিলিটি নাই। কিভাবে এই অ্যাভেলেবিলিটি এনশিওর করা যায়, এটা হচ্ছে সোশ্যাল ইকুইটি এবং ইউনিভার্সাল অ্যাক্সেসের মূল অবজেক্টিভ। এবং সেই সাথে আরেকটা অবজেক্টিভ আছে যে বাংলা ভাষার ব্যবহারের মাধ্যমে ডিজিটাল প্রযুক্তির উন্নয়ন কিভাবে করা যায় বা ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার কিভাবে নিশ্চিত করা যায়। কারণ আমাদের যারা সাধারণ জনগোষ্ঠী বা আঞ্চলিক নৃগোষ্ঠী, তারা সবাই হয়তো ইংরেজি বা অন্যান্য ভাষায় পারদর্শী নাও হতে পারে। সেই ক্ষেত্রে বাংলা ভাষা কিভাবে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করে সবার সহজ বোধগম্য হবে ইউনিভার্সাল অ্যাক্সেস বা সর্বস্তরের যোগাযোগটা নিশ্চিত করা যায়। ঠিক একইভাবে আমাদের এডুকেশন, রিসার্চ অ্যান্ড ইনোভেশন, যে আমরা যে যে জনপদে আছি বা তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে যারা পিছিয়ে পড়া গোষ্ঠী, সবাই যেন আসলে আমাদের এই শিক্ষার সুযোগটা পায়। শিক্ষার মাধ্যমে তারা নিজেদেরকে উদ্ভাবনী এবং গবেষণামূলক কাজে সম্পৃক্ত করতে পারে। তো আমাদের বাজেট বা আমাদের কার্যক্রমের উপর ভিত্তি করে তথ্য প্রযুক্তি তার নিজের শেখানো বা শিখন পদ্ধতির মাধ্যমে অনলাইনে এই ব্যবহারগুলি নিশ্চিত করার চেষ্টা করে। আমরা হয়তো অনলাইনে লেখাপড়ার পদ্ধতি কিছুটা অ্যাডপ্ট করতে পেরেছি, যেটা আমাদের করোনার সময় আমরা দেখেছি যে কিছুটা হয়তো তারা এখানে অ্যাডপ্ট করতে পেরেছেন। আমরা যারা কথা না বললে আমরা মিউট করে দেই, তাহলে হয়তো বাকিদের ডিস্টার্ব হবে না। আমি দেখি কার ইয়ে থেকে নয়েজটা আসছে। মিউট হয়ে গেছে অলরেডি। এরপরে আমাদের আরেকটা অবজেক্টিভ আছে স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট জেনারেশন। আমরা দেখবো যে আপনারা হয়তো দেখেছেন যে ইনফরমেশন টেকনোলজি ডিভিশন থেকে বিভিন্ন ধরনের ট্রেনিং বা সেলফ আর্নিং কিভাবে করা যায়, কিভাবে আসলে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি করা যায় এবং এই খাতে বিশেষ সহায়তা দেওয়া, মানে বিভিন্ন আইসিটি এনেবলড পেশাজীবী বা জনগোষ্ঠী তৈরি করা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা তৈরি করা। এই জন্য সরকার জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে বিভিন্ন ধরনের আইসিটি সেন্টার স্টাবলিশ করেছে, যেখানে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে তথ্য প্রযুক্তির বিষয়াবলীকে তাদেরকে প্রশিক্ষিত করা হয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, দেশি বিদেশি বিভিন্ন সোর্স থেকে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তাদেরকে আসলে প্রয়োজনীয় নীতি সহায়তা ও প্রণোদনার ব্যবস্থার মাধ্যমে আমাদের জনগোষ্ঠীকে স্কিল ডেভেলপমেন্ট বা স্কিল ডেভেলপ করে এমপ্লয়মেন্ট জেনারেট করার পরিকল্পনা। সরকার এটা নিয়ে অনেক প্রকল্প করেছে, আমরা জানি না কতটুকু সুবিধাভোগী হয়েছে, বাট পেপার ডকুমেন্টে জানা যায় যে আমাদের দেশে অনেক মানুষ আইটিতে এক্সপার্ট হয়েছে, তারা সম্ভবত ফ্রিল্যান্সিং করে অনেক টাকা ইনকামও করে, এরকম আমরা পেপার পত্রিকায় দেখেছি। রিয়েল টাইম নিউজ আমার কাছে নাই যে আসলেই কি পরিমাণ আমরা ডেভেলপমেন্ট হয়েছে। এটাও দক্ষতা উন্নয়নে সরকারের একটা ক্যাপাসিটি এনহ্যান্সিং করছে। এর পরের আমাদের অবজেক্টিভ ছিল অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধি, স্ট্রেংথেনিং ডোমেস্টিক ক্যাপাসিটি। আমাদের অবজেক্টিভ গুলো আমরা একটু দেখে শেষ করি, যদিও বাংলা, এটা পড়তে অনেকের কাছে ভালো লাগবে না, but আমাদের অ্যাটলিস্ট বেসিকটা তো জানতে হবে। বাংলাদেশে আইসিটি পণ্য ও সেবা বিশ্ববাজারে বাজারজাতকরণের জন্য শক্তিশালী বিপণন ও ব্র্যান্ডিং এবং দেশ হিসেবে বাংলাদেশের আন্তর্জাতিক ব্র্যান্ডিংকরণ, দেশব্যাপী সফটওয়্যার টেকনোলজি পার্ক শিল্প স্থাপন এবং নির্ভরযোগ্য আইসিটি অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ, প্রতিযোগিতামূলক বাজারে ব্যয় বান্ধব তথ্য প্রযুক্তি ও তথ্য প্রযুক্তি নির্ভর সেবা সংক্রান্ত শিল্প বিকাশের লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা ও প্রণোদনা ব্যবস্থা গ্রহণ, রপ্তানি বৃদ্ধির জন্য বিশেষ সুবিধা প্রদান এবং শিল্প বান্ধব নীতি ও উপযুক্ত পরিবেশ তৈরি, ব্যবসা বাণিজ্য তথ্য প্রযুক্তির ব্যবহার উৎসাহিতকরণের জন্য প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি। এই যে প্রক্রিয়াগুলো আমরা কিছু কিছু জানি যে আমাদের বাংলাদেশে ডোমেস্টিক ক্যাপাসিটি বা আইটি এনাবল সার্ভিসের ক্যাপাসিটি অনেকটাই গ্রো করেছে এবং আইটিতে বিভিন্ন ধরনের তারা প্রণোদনা বা ইনসেনটিভ নির্ভর সেবা প্রণোদনা ব্যবস্থা করেছে। যেমন আমরা ইনসেনটিভের কথা জানি,
ট্যাক্সের একটা ওয়েবার ছিল, আবার এটা 2027 সাল পর্যন্ত এনহ্যান্স হয়েছে, সেটা আমরা জানি। বিভিন্ন স্টার্ট আপ ইকোসিস্টেমের জন্য সরকার থেকে বিনা সুদে বা কখনো কখনো আহ, কি বলে লোন ছাড়াও বিভিন্ন ধরনের প্রণোদনা প্যাকেজ দিয়ে তারা এগুলোকে ডেভেলপ করার চেষ্টা করছে। এবং ডিজিটাল ডিভাইস ক্রয়ে স্থানীয় ও বিভিন্ন ধরনের কোম্পানিগুলোকে ট্যাক্স এবং ভ্যাট ফ্রি বা অনেক ক্ষেত্রে ডিসকাউন্টেড রেটে ট্যাক্স ভ্যাট অ্যাপ্লাই করে আমাদের কাছে আইটি পণ্যগুলোকে সহজলভ্য করেছে। সেই সব ক্ষেত্রে আসলে দেখা যায় যে ইনফরমেশন টেকনোলজির সহযোগিতা বা এটা অ্যাক্সেসিবিলিটি আমাদের অনেক বেড়ে গিয়েছে। আমরা এখন বেশিরভাগ ক্ষেত্রেই সব প্রতিষ্ঠানই বা সব ব্যক্তি পর্যায়েও আসলে ইনফরমেশন টেকনোলজি ব্যবহার করতে শিখে গিয়েছি, বা আমরা আসলে এটা ব্যবহার করতে অভ্যস্ত হয়েছি। পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা, যেমন এই ইনফরমেশন টেকনোলজির তথ্য প্রযুক্তির এই কল্যাণে দেখা গেছে যে যে কোনো দুর্যোগ বা যে কোনো সমস্যার আগে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে মেসেজগুলি বা আমাদের এই ইনফরমেশন টেকনোলজি ব্যবহারের কারণে, তথ্য প্রযুক্তির ব্যবহারের কারণে অনেক আগে থেকে আমরা তথ্যগুলি জেনে যাই। আজকেও একটা ঝড়ের পূর্বাভাস আছে, আমরা এটা আরো কয়েকদিন আগে থেকেই জেনে গিয়েছি। তো এই যে আমাদের ডেভেলপমেন্ট বা আইসিটি প্রযুক্তির ব্যবহারের আমাদের উৎসাহিতকরণ, সর্বক্ষেত্রে এই ব্যবস্থাপনাগুলোকে নিশ্চিতকরণ, এই পার্টগুলো আমাদের পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনাতে সহযোগিতা করে। ইনফরমেশনটা আগে থেকে জেনে গেলে মানুষ আসলে একটা নিজেদের নিরাপত্তার জন্য ব্যবস্থা নিতে পারে বা প্রিকশন নিতে পারে। তাহলে এইটা করতে গিয়ে আমাদের একটা বড় ধরনের প্রবলেম চলে আসবে ফিউচারে, যেটা হচ্ছে যে ডিজিটাল বর্জ্য বা ই ওয়েস্টেজ। এখন খেয়াল করে দেখবেন যে আমাদের সবার ঘরেই হয়তো দু একটা নষ্ট মোবাইল, দু একটা নষ্ট ট্যাব বা দু একটা নষ্ট কম্পিউটার রয়ে গিয়েছে। এই সংখ্যা দিন দিন আরো বেড়ে যাবে, যেগুলো আসলে আমাদের ইলেকট্রনিক বর্জ্য বা ই বর্জ্যে পরিণত হবে। এইগুলোকে ম্যানেজমেন্ট করার জন্য সরকার আসলে ব্যবস্থা নিচ্ছে যে কিভাবে এইগুলো সবার কাছ থেকে সংগ্রহ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে বা পরিবেশ বান্ধব উপায়ে এটাকে ডেস্ট্রয় করা যায়, বা এটাকে আসলে পুনরায় ব্যবহার উপযোগী বা পুনরায় ম্যানুফ্যাকচারিং এ এটাকে এই র মেটেরিয়াল গুলোকে রিইউজ করা যায়। এটা নিয়েও সরকার কাজ করছে, কারণ ডিজিটাল যে বর্জ্যগুলো আসবে এগুলো সবগুলো পরিবেশে ভারসাম্য নষ্ট করতে পারে। এরপর আছে উৎপাদনশীলতা বাড়ানো। এইটাতে আমরা যদি খেয়াল করি যে সরাসরি আমাদের ডিজিটাল ইম্প্যাক্ট উৎপাদনশীলতায় না পড়লেও এই বিজনেসটাকে স্ট্রেংথেনিং করতে, উৎপাদনশীলতা বাড়াতে আমাদের ডিজিটাল বা আইসিটি পলিসি হেল্প করেছে। যেমন কমিউনিকেশনে অনেক ডেভেলপ হয়েছে, এটা যদি আমরা খেয়াল করি। পাশাপাশি হচ্ছে আমাদের খাদ্য বা যে কোনো ধরনের ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে শিল্পে অনেক পরিবর্তন আসছে, উৎপাদনশীলতা বেড়েছে। ডিজিটাল কমার্সের মাধ্যমে বা ডিজিটাল লেনদেনের মাধ্যমে আমরা অনেক সহজে লেনদেন করতে পারি, বিজনেস পরিচালনা করতে পারি। এবং আরেকটা ভালো যেটা কাজ হয়েছে যে আমরা ই কন্ট্রাক্ট বা ইলেকট্রনিক কন্ট্রাক্ট করতে শিখে গিয়েছি। আগে যেমন একটা কন্ট্রাক্ট করার জন্য পেপার ডকুমেন্ট বেস হতে হতো, ওই দেশে গিয়ে দুই পক্ষ একসাথে বসে বা দেশের মধ্যে হলো দুই পক্ষ একসাথে এক জায়গায় হয়ে সাইনিং করা বা একটা প্রক্রিয়া ছিল। ওই প্রক্রিয়াগুলোর বদলে আমরা এখন ই কন্ট্রাক্ট বা ডিজিটাল কন্ট্রাক্ট করতে শিখে গিয়েছি। আর্থিক সেবা খাতে আমাদের ডিজিটালাইজেশনের সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট হয়েছে। ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন, বিজনেস ট্রানজেকশন এগুলো এখন অনেক বেশি স্মুথ হয়েছে। একটা সময় আমাদের ওই ব্যাংকিং ট্রানজেকশন করার জন্য অনেক সময় লাগতো, বা হচ্ছে ফান্ড ট্রান্সফারের জন্য অনেক সময় লাগতো, এখন অনেক বেশি অ্যাডভান্স হয়েছে। আমরা সবাই মোটামুটি হয়তো ব্যবহার করি ডিজিটাল ট্রানজেকশনগুলি, রিয়েল টাইম ট্রানজেকশন বা আরটিজিএস। আমরা এই পর্যায়ে এসে দেখছি যে আমরা যে অবজেক্টিভ গুলো দেখলাম, সেই অবজেক্টিভ গুলো আমাদের নামগুলি অ্যাটলিস্ট মনে আছে কিনা, কি কি অবজেক্টিভ আমরা দেখলাম, আমরা কি বলতে পারি? চেষ্টা করে দেখি। খুব বেশি না তো, মাত্র 8টা আমাদের অবজেক্টিভ এখানে আছে। আমরা 8টা অবজেক্টিভের নাম একটু মেমোরাইজ করার চেষ্টা করি, আমাদের জন্য হয়তো এটা ভালো হবে, কারণ এটা লাগবেই। এটাতেই আমাদের মূল 15 মার্কসের সোর্স আছে। এই এই 8টা অবজেক্টিভের মধ্যেই কোনো না কোনো সময় দেখা যাবে যে 15 মার্কসের কোশ্চেন ঘুরে ফিরে আসবে। আমরা আরো ডিটেইলে যাব। তাহলে আমাদের অবজেক্টিভ গুলো কি কি ছিল আমরা একটু মেমোরাইজ করার চেষ্টা করি। প্রথমে ছিল হচ্ছে ডিজিটাল এনভায়রনমেন্ট, ডিজিটাল গভর্নমেন্ট। তারপর ছিল হচ্ছে ডিজিটাল সিকিউরিটি। তারপর ছিল সোশ্যাল ইকুইটি অ্যান্ড ইউনিভার্সাল অ্যাক্সেস। তারপর ছিল এডুকেশন, রিসার্চ অ্যান্ড ইনোভেশন।
স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট জেনারেশন, স্ট্রেংথেনিং ডোমেস্টিক ক্যাপাবিলিটি, এনভায়রনমেন্ট ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, আর লাস্ট ওয়ান ছিল এনহেন্সিং প্রোডাক্টিভিটি। দেখি আমরা বলতে পারি কিনা, একটু একটু মেমোরাইজ করার চেষ্টা করতে হবে, 8টা নাম মাত্র। প্রয়োজন হলে দেখে দেখেও বলেন, তাহলে যেটা হবে যে আমাদের এটা মনে রাখার একটা ক্যাপাবিলিটি বাড়বে। আর আমাদের বাকি টিম মেম্বাররা, সরি, আমাদের বাকি পার্টিসিপেন্টরাও বলতে শুরু করবে। কারণ একটা যেটা হয় কি, এটা ওয়ান সাইডেড হয়ে যায় অনলাইন ক্লাসগুলোতে, ওই আন্তরিকতা বা গ্রহণযোগ্যতা কম হয়, কারণ হইতেছে যে এটা ওয়ান সাইডেড হয়। সেই ক্ষেত্রে আমরা একটু পার্টিসিপেটরি হলে ভালো হবে। দেখি আমরা 8টা নাম কেউ বলতে পারি কিনা। যে কোনো একজন নাম বলে জাস্ট এটা বলেন, তাহলে আমরা বাকিদেরকে উৎসাহিত করতে পারবো এটাতে পড়তে বা মনে রাখতে। স্যার আরেকবার কি প্লিজ একটু বলবেন? আরে আমাদের কাছে তো বই আছে, বই দেখেই বলেন। আমাদের দরকার হচ্ছে যে এটা আমাদের মেমোরাইজ করা, আমি বের করছি, দেখে দেখেই বলেন। বলবো। আমাদের প্রয়োজন হচ্ছে যে এটাকে মেমোরাইজ করার জন্য এই 8টা নাম আমাদের মনে থাকে সব সময়। দেখেন 8টা নাম দেখা যায় কিনা, 7টা দেখা যায়, আরেকটা পরে দেখা যায়। হুম, পরে দেখতে পাচ্ছেন না? জি স্যার, জি দেখা স্যার, যাচ্ছে। দেখতে পাচ্ছি। আমরা 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 এই 8টা অবজেক্টিভ একটু মেমোরাইজ করতে চাই, কারণ এই 8টা অবজেক্টিভ নিয়ে সামনে অনেকগুলো ছোট ছোট এরিয়া আছে, আমাদের এইটা মেমোরিতে একটু রাখার চেষ্টা করতে হবে। হ্যাঁ, একবারে হয়তো থাকবে না, বাট আমরা একটু চেষ্টা করি। ডিজিটাল গভর্নমেন্ট। লাস্ট ওয়ান হচ্ছে উৎপাদনশীলতা বাড়ানো, এনহেন্সিং প্রোডাক্টিভিটি। তাহলে আমরা যে পলিসিটা পড়ছি, আইসিটি পলিসি 2018, এইটার আমরা প্রথমে একটা রূপকল্প দেখছি, মানে এইটার ব্যাকগ্রাউন্ডটা কি। এরপর আমরা দেখলাম 8টা অবজেক্টিভ বা 8টা উদ্দেশ্য। এরপরে আমাদের আছে 55টা কৌশলগত বিষয়বস্তু, মানে হচ্ছে যে এটা ইমপ্লিমেন্টেশনের টেকনোলজিক্যাল বা প্ল্যানিং অপশন। তাহলে এটার একটা স্ট্রাকচারাল বিষয় আছে, যেটা আমাদের নিচে পঞ্চম অধ্যায়ে বলে দেওয়া আছে, বা এটার কাঠামোটা কি হবে আমাদের আইসিটিটা, এই আইসিটি পলিসি 2018-এর কাঠামো কি। তাহলে আমরা 8টা নাম এখান থেকে দেখলাম। আমাদের স্ট্রাকচারে প্রথমে আছে একটি নীতিমালার রূপকল্প, যে এই নীতিমালাটা কেন ইমপ্লিমেন্ট করব এটা আমরা দেখেছি। প্লাস আমরা 8টা অবজেক্টিভ দেখলাম। এরপরে আমাদের 55টি বিষয়বস্তু আছে, সাবজেক্ট আছে। এই অংশটা 5.1টা আমরা একটু ফলো করব। এটাও আমাদের এমসিকিউতে বা শর্ট কোশ্চেনে আসতে পারে, যে আমাদের এটার স্ট্রাকচারটা কি, আইসিটি পলিসি 2018-এর স্ট্রাকচার। তাহলে আমাদের আইসিটিতে বলা আছে যে 5.1-এ 5টি অধ্যায়ে বিভক্ত এই নীতিমালায় একটি রূপকল্প, 8টি উদ্দেশ্য, 55টি কৌশলগত বিষয়বস্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা ইংরেজি হইলে ভালো হতো, কিন্তু ইংরেজি অথেন্টিক ভার্সন নাই। এমনি ইংরেজি ভার্সন অনলাইনে কিছু পাওয়া যায়, বাট ওটা অথেন্টিক ভার্সন না। এই নীতিমালা সুষ্ঠুভাবে বাস্তবায়নের নিমিত্তে করণীয় কর্মসমূহকে কর্মপরিকল্পনা লিপিবদ্ধ করে পরিশিষ্ট 1 আকারে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যে পরিশিষ্ট 1 দেখব। পরে বলছে রূপকল্প উদ্দেশ্যকে জাতীয় লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে, বৃহত্তর উদ্দেশ্যের সাথে মিল রেখে কৌশলগত বিষয়বস্তু নির্ধারণ করা। মানে আমাদের এই পরিশিষ্ট 1-এ যে বিষয়গুলো বস্তুগুলো আছে, এগুলো উদ্দেশ্যের সাথে মিল করে বৃহত্তর স্বার্থে গঠন করা। এখানে কি কি কনভেনশনস আছে? স্বল্প মেয়াদে আছে 2018 থেকে 2021-এর মধ্যে, 5 বছরের মধ্যে তারা কি কি অ্যাচিভ করতে চায়। মধ্যমেয়াদে আছে 2030 পর্যন্ত তারা কি কি অ্যাচিভ করতে চায়। দীর্ঘমেয়াদে আছে 2041 সাল পর্যন্ত। তার মানে আমাদের যদি বলা হয় যে আইসিটি পলিসির শর্ট টার্ম ইমপ্লিমেন্টেশন ডেডলাইন প্ল্যানিং, সেটা হবে আপ টু 2021। হ্যাঁ, মিড টার্ম ইমপ্লিমেন্টেশন প্ল্যানিং সেটা হচ্ছে 2030। দেন হচ্ছে 2041, লং টার্ম 2041। এই যে এখানে বলে দিয়েছি, ইংরেজি পাঠ আছে কিন্তু বাংলাটাই আসলে প্রাধান্য পাবে। আর এই আইন যখন প্রকাশ হয়েছে 2018 সালের, ওই সময় থেকে 2015 সালে নীতিমালাটাকে আসলে রহিতকরণ করা হয়েছে। এটা হচ্ছে আমাদের অ্যাকশন প্ল্যান, কর্মপরিকল্পনা। তাহলে
এইখানে কৌশলগত বিষয়বস্তুগুলো আমরা একটু আগে জেনেছি কতগুলো আছে, 55টা আছে। আমাদের এই 8টার মধ্যে আবার ছোট ছোট করে 55টা পার্ট আছে। ওই পার্টগুলো বিভিন্ন যে অ্যাকশন পয়েন্ট বিষয়বস্তুর বা উপস্থাপনা, এইগুলো কোন মন্ত্রণালয় বাস্তবায়ন করবে, এই জন্য বলা আছে যে 3 নাম্বার কলামে আছে প্রাথমিক বাস্তবায়নকারী। তারপরে বলা আছে যে প্রত্যাশিত ফলাফল, ওই বাস্তবায়নকারী সংস্থা কি ফলাফলটা আসলে মেজার করবে। দেন স্বল্প মেয়াদে কোনটা ইমপ্লিমেন্ট হবে, মধ্যমেয়াদে কি হবে, দীর্ঘমেয়াদে কি হবে। এইটা আসলে সরকারের একটা কর্মপরিকল্পনা, কিন্তু আমাদের আইসিটি বা ইনফরমেশন টেকনোলজি গভর্নেন্সের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। পড়তে একটু লাগতে পারে, বাট আমাদের আসলে এটা পড়তে হবে, কিছু করার নাই। স্যার আমাদের এই হ্যান্ড আউট বা ম্যানুয়ালটা এত ছোট, এটাকে আসলে স্যার মানে এগুলাকে ইংলিশ টেক্সট করে বা আমাদের জন্য একটা ম্যানুয়াল আইসিবি করতে পারতো না? হ্যাঁ, অবশ্যই করতে পারতো। আইসিএবি শুরু থেকেই ইনফরমেশন টেকনোলজিতে ম্যানুয়াল তৈরি করাতে কেমন যেন একটা স্লো এবং ধীর নীতি অবলম্বন করে। এটার সঠিক উত্তর আমার জানা নাই, কারণ আমরা সার্টিফিকেট লেভেলেও দেখেছি সঠিক কোনো ম্যানুয়াল ইমপ্লিমেন্ট করে বাজারজাত করা হয় নাই। আবার হচ্ছে যে আইটি গভর্নেন্সেও দেখেছি হয় নাই। যেটা হয়েছে যে রেফারেন্স কিছু বুকস দেওয়া ছিল, বরং নীলক্ষেতের কিছু উদ্ভাবনী শক্তি সম্পন্ন ফটোকপির দোকানদার তারা সুন্দর একটা বই বানিয়ে ফেলছিল আমাদের জন্য। তো এটা যেটা করা যায়, আমরা হয়তো এই বিভিন্ন জায়গা থেকে কপি করে একসাথে করে একটা নিজেরাই বানিয়ে নিতে পারি। আর আমাদের জন্য একটা রিভিউ ম্যানুয়াল বানিয়েছে, কিন্তু ডিটেইল কোনো ম্যানুয়াল বানায়নি। এটাও তো কয়েকদিন আগে পাবলিশ হলো, যেটা আমি প্রথম আপনাদেরকে দেখাইলাম, হয়তো 15 দিন আগে, 15 দিন 20 দিন আগে পাবলিকেশন হয়েছে। এর আগের বোর্ড অফ স্টাডিজ মিটিং এ এটা অ্যাপ্রুভ করেছেন আর কি। যাই হোক আমাদের। জি, রিভিউ ম্যানুয়াল বলতে কি আমাদের যে হ্যান্ড আউটটা ওইটা স্যার? ওইটাই, হ্যাঁ হ্যাঁ ওইটাই। আচ্ছা আচ্ছা। তো এইটা পড়তে একটু ধরেন লাগবে, মানে হয়তো অনেকের কাছে ভালো লাগবে না, কিন্তু যেহেতু আমাদের টপিকসের পার্ট, আমাদেরকে একটু গো থ্রু করতে হবে। আমরা হয়তো আস্তে আস্তে অ্যাকনলেজ করতে পারবো। এবং পড়াগুলি অনেক ক্ষেত্রে মনে হবে যে এটা আমার পড়ার কি প্রয়োজন, কিছু করার নাই, পড়তে হবে। সকল সরকারি সেবা বা যে কোনো স্থান হতে সহজে, স্বচ্ছভাবে, কম খরচে, কম সময়ে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রাপ্তি নিশ্চিত করেন, এটা সরকারের একটা এজেন্ডা ছিল। এটা সরকার 2021 সালের মধ্যে 100% অর্জন করতে চায়। আসলে এটা অনেক ক্ষেত্রে অর্জন হয়েছেও, কারণ অনেক তথ্যই আমরা আসলে অনলাইন থেকে পেয়ে যাই, যদিও তথ্য এখন আপডেট হয় কিনা, বাট ইনফরমেশনের অ্যাভেলেবিলিটি হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে সকল সেবা গ্রহণে নাগরিকদের সক্ষমতা উন্নয়ন ও অবহিতকরণের ব্যবস্থা গ্রহণ। তো সরকার এত বেশি প্রচারণা চালিয়েছে, বিভিন্ন ক্ষেত্রে প্রচারণার কারণে আমরা অনেকটাই জেনে গেছি। সরকারের টার্গেট ছিল স্বল্প মেয়াদে 21 সাল পর্যন্ত 60% নাগরিক এই তথ্যগুলি জেনে যাবে, সক্ষমতা বৃদ্ধি পাবে। 2030 সালে 80% হবে, 2041 সালে 100% নাগরিক আমাদের তথ্য প্রযুক্তি সেবা এবং সেবা নেওয়ার ক্ষেত্রে তারা রেডি থাকবে বা তারা অ্যাকনলেজ করবে, শিক্ষিত হবে। সকল মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের ডিজিটাল সার্ভিস প্রদানের ক্ষেত্রে সার্ভিস চিহ্নিতকরণ, ক্রয়ের ব্যবস্থাকরণ ও বাস্তবায়নের উদ্দেশ্যে প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে স্থায়ী কর্মকর্তাদেরকে দায়িত্ব প্রদান। স্থায়ী কর্মকর্তা বলতে ওইখানে চিফ ইনোভেশন অফিসার বা ইনোভেশন অফিসার অথবা আইসিটির ফোকাল পয়েন্ট, বিভিন্ন মন্ত্রণালয় তাদের মন্ত্রণালয়ের আন্ডারে ইনফরমেশন টেকনোলজির কাজগুলো করার জন্য তারা একজন বা দুইজনকে ফোকাল পয়েন্ট নিয়োগ করে। দুজন বললাম এই কারণে যে ফোকাল পয়েন্টের আবার একজন সহকারীও সাথে থাকে। সরকারি প্রতিষ্ঠানে আইসিটি পেশাজীবী দ্বারা আইসিটি সেল স্থাপন, এসএল এর জন্য আইসিটি সংশ্লিষ্ট পদ সৃষ্টকরণ। তো এইগুলো আসলে খুবই সহজ এবং আমাদের বোধগম্য বিষয়, আমরা এখানে খুব বেশি সময় নষ্ট করব না। আমরা জাস্ট একটু গোথ্রো করি, আপনারাও পড়ে নেবেন। আমি এই ডকুমেন্ট আপনাদের সবাইকে ইমেইলে শেয়ার করে দিব। স্যার একটা কোশ্চেন স্যার, ওই যে 100% দেওয়ার পরে যে টিক চিহ্ন গুলো থাকে মধ্যমেয়াদে আর দীর্ঘমেয়াদে, এটা দিয়ে আহ, কন্টিনিউশনটা থাকবে আর কি, ওই প্রকল্পের জন্য বাজেট থাকবে না, কিন্তু ওই প্রকল্পটা কন্টিনিউ থাকবে, মানে ওটা ইমপ্লিমেন্ট যেহেতু হয়েছে, ওটা তারা জি, ব্যবহার করতে থাকবে। আচ্ছা। এই আইনটা তো পুরোটাই পড়তে হবে, কোনোটাই বাদ দেওয়া যাবে না? পুরোটাই পড়তে হবে, বাদ দেওয়া যাবে না, যেহেতু আমাদের ওই উম, ছোট ছোট প্রশ্ন হবে। ছোট ছোট প্রশ্ন হলে এখন কোন পয়েন্ট থেকে আসবে সেটা তো আমি আপনি কেউই জানি না। না। সেজন্য পুরোটাই আমাদেরকে একটু গো থ্রু করতে হবে। এটা আমি অনেকবার পড়েছি, আপনারা কয়েকবার পড়লে দেখবেন কিছুটা আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়ে যাবে, কারণ হয়তো 100% মেমোরাইজ করার সুযোগ হবে না, বাট অপশনগুলি সবার জানা থাকবে।
তো এই ক্ষেত্রে কিছু কিছু ডেভেলপমেন্ট আমরা দেখি যে আমাদের বলা আছে যে প্রত্যেকটা নাগরিকের জন্য একক আইডেন্টিফিকেশন নাম্বার বা আইডি তারা ডেভেলপ করবে এবং ওইটার মাধ্যমে মানুষকে সার্ভিস দিবে বা আইডেন্টিফিকেশন সহজ করবে বা ডিজিটাল সার্ভিসগুলোকে আরেকটু অ্যাক্সিলারেট কিভাবে করা যায় সেইটা নিয়ে যাবে। তো এই পদ্ধতিগুলো কিন্তু আমাদের আসলে কিছু ডেভেলপমেন্ট হয়েছে। আমরা যদি বোঝার জন্য শুধু বলি, এখানে হয়তো ওটা ইন্ডিকেট করা নাই। স্বাস্থ্যসেবা বা প্রযুক্তি খাতের ব্যবহারের মাধ্যমে, স্বাস্থ্যসেবায় প্রযুক্তি খাতের ব্যবহারের মাধ্যমে আমরা ওই যে করোনার সময়ে কি বলে ভ্যাকসিনেশনের প্রক্রিয়াটা দেখলাম যে আমাদের একটা সুন্দর ডাটাবেস থাকার কারণে অনেক সহজে তারা সিস্টেমেটিক্যালি ভ্যাকসিনেশনটা করতে পেরেছে। বা বিভিন্ন সময় যে পপুলেশনকে অনেক ধরনের সার্ভিস বা সহযোগিতা দেওয়ার প্রয়োজন হয়, তখন আইডেন্টিফিকেশন মার্ক ধরে তারা আসলে ইনফরমেশনটা নিয়ে তাদের সেবাটা দিতে পারে। বা আমাদের যেমন বিভিন্ন সময় সুবিধাভোগীদের বিভিন্ন কার্ড দেওয়া হয়, যদিও কার্ড বিতরণে জালিয়াতি হয়, বাট পদ্ধতিগুলো তো সঠিক। বিতরণ করতে গিয়ে আমরা সঠিক লোককে বিতরণ করি না, বাট ওইখান থেকে তথ্যগুলি নিয়ে সামাজিক নিরাপত্তা বা বিভিন্ন আইডি কার্ডগুলিকে দেওয়া যায়। আমরা এখানে আর বেশি সময় না নেই, আপনারা পড়েন, পড়ে দেখবেন, প্রয়োজন হইলে আমরা পরবর্তী ক্লাসে আবারও আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আমরা এটা স্কিপ করি, এটা শেয়ার করে দিব, আমরা পরবর্তী আরেকটা চ্যাপ্টারে আরেকটা অংশে চলে যাই। জি পরের অংশে আমাদের ডিজিটাল নিরাপত্তার কথা বলা আছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, এটা 2006-এর। এটার আরো পরবর্তীতে আপডেট ভার্সন হয়েছে। আমরা প্রিভিয়াস ভার্সনটা প্রথমে দেখছি, এরপরে আমরা আপডেট ভার্সন দেখব, পাশাপাশি আপডেট ভার্সনের ইংরেজি ভার্সনটা দেখব। ইংরেজি ভার্সনটা আসলে গ্যাজেট না, বাট ওটা অথরাইজ ভার্সন, আমাদের পড়তে সহজ হবে, কারণ আমাদের যেহেতু পরীক্ষা পদ্ধতি ইংরেজিতে, তাহলে ওইটা আমাদের জন্য পড়তে সহজ হবে, যেহেতু ওইটা অথরাইজ ভার্সন। আর আইসিটি পলিসি 2018-এর অথরাইজ ভার্সনটা আসলে পাওয়া যায় না। বিভিন্ন ক্ষেত্রে আমরা ভার্সন পেয়েছি, কিন্তু ওটা অথেন্টিকেটেড না, ওখানে ভুল থাকতে পারে বা শব্দের ব্যবহারের কারণে আমাদের পরিবর্তিত হয়ে যেতে পারে, এর জন্য আমরা ওটা দেখাইলাম না। বাট আমি ওটা চাইলে আপনাদেরকে কিছু কিছু কপি করে শেয়ার করতে পারি। তাহলে আমাদের এই যে আইনটা, এই আইনের পুরো নাম হচ্ছে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006। এই আইনের পরবর্তীতে আরো কিছু অ্যামেন্ডমেন্ট আসছে, এটাও আমি আপনাদেরকে শেয়ার করব। স্যার, আপডেটটা বললে হবে না নাকি স্যার? এটা ব্যাকডেটটাও পড়তে হবে? আপডেটটা পড়লেই হবে, কিন্তু আপডেটের মধ্যে গিয়ে দেখুন কিছু কিছু জায়গায় আগের আইনকে রেফারেন্সে দেওয়া আছে। এই জন্য ও, আমরা আগের আগের আইনটাও আপনাদেরকে শেয়ার করছি, যেন ওই কনফিউশনটা না থাকে আমাদের মধ্যে। হ্যাঁ, কারণ আপনি জি খেয়াল করে দেখুন, আইন যখন নতুন করে প্রবর্তন হয়, তখন কিছু কিছু আপনার পরিবর্তনের আগেরটার সাথে ম্যাচ করানো থাকে বা রেফারেন্স দেওয়া থাকে। এই জি জন্য আমরা যদি আগের আইনটা আমাদের জানা থাকে, অ্যাটলিস্ট একনলেজ থাকলো যে না 2006-এ তো এরকম পুরনো একটা আইন ছিল, তার মানে আপনি তখন কনফিউজড হবেন না। এইটা হচ্ছে আমাদের সাজেস্টেড ভার্সন 2009। ও সরি, এটা আইসিটি পলিসি, আমি ভুল করছি। এটা এটা অন্য ডকুমেন্ট, এটা চেঞ্জ করতে হবে। তো আমরা আমাদের ওই রিভিউ ম্যানুয়াল বা যেটা আমরা আসলে সাজেস্টেড অ্যান্সার বলি, ওটার ভিতরে বলা ছিল যে আমাদের কিছু ইথিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকবে, ইথিক্যাল অ্যাওয়ারনেস থাকবে। তো ওইটা আসলে মূল ব্যাকগ্রাউন্ড হচ্ছে তথ্য অধিকার আইন থেকে আসছে। তো তথ্য প্রবাহ বা তথ্যের অবাধ প্রবাহ, বা আমরা যারা সাধারণ জনগণ তাদের তথ্যের অধিকার কতটুকু আছে, কিভাবে আমরা ব্যবহার করব, এই বিষয়টা নিয়ে আমাদের 2009 সালের যে আইন, সেই আইনটা আমাদের এখানে রেফারেন্স আকারে আছে। ওই যে আমাদের ইথিক্যাল যে ব্যাপারগুলো ছিল, ওইটা আমাদের এখানে কিছুটা কাভার করবে। আর পাশাপাশি আমরা এইটার রিলেটেড কিছু ম্যাটেরিয়াল, আমাদের একটা ইন্টারন্যাশনাল বইয়ের রেফারেন্স দেওয়া আছে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির জন্য, আইটি গভর্নেন্সের, ওই বই থেকে আমরা কয়েকটা চ্যাপ্টার দেখব। পাশাপাশি ইথিক্যাল ব্যাপারগুলো আরো কিছু আমাদের বই দেওয়া আছে সিসা রিভিউ ম্যানুয়ালতে। তাহলে আমাদের যে প্রথম অংশের যে 4টা পার্ট ছিল, তার 2টা পার্ট আমরা রেফারেন্স ম্যাটেরিয়াল লিঙ্ক করতে পারছি এখানে। স্যার, এই আইন বাইরেও কি এটার এই চ্যাপ্টারের জন্য সিসার ম্যানুয়াল দেখতে হবে এই আইনের জন্য? সিসা ম্যানুয়ালটা দেখতে হবে 2টা কারণে, আমি জাস্ট আপনাকে বুঝিয়ে বলার চেষ্টা করি। সিসা ম্যানুয়ালটা তো ইন্টারন্যাশনালি রাইট আপ করা, আমাদের দেশের জন্য না। ওইটা জি ইন্টারন্যাশনালি যারা আসলে ইনফরমেশন টেকনোলজি অডিট করবেন, হ্যাঁ, সার্টিফাইড ইনফরমেশন টেকনোলজি অডিটর হবেন, ইনফরমেশন সিস্টেম অডিটর, তাদের জন্য। তো আমাদের দেশের যে আইন, ওই আইনটার মধ্যে কিছু ধারা এবং কিছু শাস্তির বিধানগুলি বলে দেওয়া আছে। কিন্তু ইন্টারন্যাশনাল ম্যানুয়ালে ওইখানে যে শাস্তির কথা বলা আছে, বা ওইখানে যে মিসকন্ডাক্ট বা নন কমপ্লায়েন্স হলে কি কি ধরনের আহ, আইনি ব্যবস্থা নেওয়া যাবে, ওইটা আমাদের দেশের সাথে সম্পৃক্ত না।
এই জন্য সিসার রিভিউ ম্যানুয়াল থেকে আমরা বেসিকটা পাবো, বাট আমাদের সংশ্লিষ্ট ধারা এবং আমাদের সংশ্লিষ্ট আইনের কোনটার ব্যত্যয় ঘটলে কি হবে সেটা জানার জন্য আমাদের লোকাল লটা একটু পড়তে হবে। এটা হচ্ছে দুইটার মধ্যে বেসিক তফাৎ। আমি জানি না আসলে যে সিসা ম্যানুয়ালের অংশ থেকে বেসিক জানার পরে এটা হয়তো আপনার আর কোনো কাজেই লাগবে না, কিন্তু তারপরেও আমাদের সাজেস্টেড যেহেতু আছে এটা আমাদেরকে ফলো করতে হবে। সিসা রিভিউ ম্যানুয়াল হচ্ছে বেস্ট বুক আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, ওইখানে সবকিছু সুন্দর করে ক্লিয়ার করা, কিন্তু লোকাল বইটা আমাদের ফলো করতে হবে আমাদের লোকাল ল কভার করার জন্য। আমাদের এই সিলেবাসের সাথে সিসেল ম্যানুয়ালের সব চ্যাপ্টার কিন্তু স্যার আবার মিলে না। না না না, মিলবে না, মিলবে না, কারণ ওখানে যে 5টা আলাদা আলাদা ডোমেইন আছে সব ডোমেইন তো আমাদের এখানে কভার করে না। জি। আমি আমি ওই অংশটুকু কেটে দিব, যেটুকু আমাদের লাগবে শুধু ওই অংশটুকুই আপনাকে দিব। জি স্যার, আপনি তাহলে কেটে দিলে ভালো হবে স্যার। হ্যাঁ, কারণ ওই পুরো ম্যানুয়ালটা অনেক বড়, 550 পেজের, 550 পেজের ম্যানুয়াল, আবার 2 লাইনে লেখা, তার মানে ডাবল করলে এটা 1100 পাতার একটা বই, বিরাট বড় বই। তো ওইটা জি স্যার। আমাদের অনেক সময় নষ্ট করবে, ওখানে ঢুকলে অনেক বেশি ইমপ্লিমেন্টেশনে টাইম লাগবে। তো ওই জায়গায় না গিয়ে আমরা যদি আমাদের অংশটুকু কেটে নেই তাহলে এটা সহজ হবে। জি স্যার। ঠিক আছে, তাহলে এইটাও আপনাদেরকে আমি মেইলে দিয়ে দিব, বাংলায় আছে, আপনারা পড়ে নেবেন, পড়ে নিলে সহজ হবে। তারপরে আমরা যেখানে বুঝবো না সেটা আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। জি স্যার। আস্তে আস্তে কিন্তু আমাদের ম্যাটেরিয়াল বেড়ে যাচ্ছে, ভয়ের কোনো কারণ নাই, ম্যাটেরিয়াল বাড়লেও আমরা সুন্দর করে এটা করার চেষ্টা বাড়তেছে। করবো। আমাদের স্যার আপনি নাম্বার কি ওই যে রিভিউ ম্যানুয়ালটা মানে যেই যে চ্যাপ্টার আমরা পড়বো ওগুলাকে আর কি ওই পিডিএফ কপি থেকে এক্সট্রাক্ট করে আমাদেরকে দিবেন? পিডিএফ কপি থেকে এক্সট্রাক্ট করে দিব, জি। জি জি, ঠিক আছে স্যার, স্যার, তাহলে এটা খুব স্যার ভালো হবে। স্যার আপনি তো এই সবগুলা মিলিয়ে আমাদের জন্য একটা বই বের করতে পারেন স্যার। এটার অনুমতি নাই। এমনি স্যার সার্টিফিকেট লেভেলে তো অনেক অনেক স্যাররা বই বের করতেছেন হ্যাঁ, মার্কেটে ওটা ও এমসিকিউ। নিজের নিজের নামে করতে পারে, ইনস্টিটিউট থেকে অনুমতি নাই আর কি, নিজের নামে তো না, করতে পারে। আপনি নিজের নিজের বই নামে দিতে করেন। তো কেউ না করবে না। হ্যাঁ, আপনি নিজের নামে বইটা ছাড়েন, আমরা ওই বইটা পড়লাম, গুছানো থাকলো আর কি চ্যাপ্টার গুলা, মানে আমরা আর অন্যদিকে দৌড়াইতে হলো না। হ্যাঁ, আপনি যদি সেটা সব। সেটা হেল্প করা যায়। আমি আমি আপনাদেরকে সবগুলোই মেইলে দিয়ে দিব, আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। একটু হয়তো প্রিন্ট করে নেওয়া লাগতে পারে, বাট সমস্যা হবে না। সেটা নেবো স্যার, অফিসে আছে যেহেতু প্রিন্ট করতে সমস্যা নেই। অফিসে করেন আর বাসায় করেন এটা আপনার ব্যাপার। ঠিক আছে। আচ্ছা, তাইলে আমাদের আমরা আবারও চলে আসছি আমাদের লার্নিং মডিউলে, লার্নিং অবজেক্টিভ 1-এ। তাহলে আমরা কি কি দেখলাম? আমরা ডি নাম্বারটা বুঝতে পারছি, যেখানে আমাদের আছে ডিসকাস ডিফারেন্ট প্রভিশন অফ আইসিটি পলিসি 2018, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি 1/2009। এরপর আছে ডেমনস্ট্রেট দ্য ইম্প্যাক্ট অফ ইথিক্যাল এন্ড সোশ্যাল ইস্যু ইন ইনফরমেশন সিস্টেম। আমাদের এইটা আমি রিভিউ ম্যানুয়াল থেকে কিছু অংশ দিব, আর আমরা যেটা বাংলা একটু আগে দেখলাম এটা এখান থেকে কিছু অংশ কভার করবে। আর আইটি পলিসি স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রসিজার ফর অ্যান অর্গানাইজেশন অ্যান্ড এসেনশিয়াল এলিমেন্ট, এটার জন্য আমাদের আরেকটা বইয়ের হেল্প নিতে হবে। বেসিক ওখান থেকে পড়বো আমরা, তারপরে যদি কোথাও বুঝতে আমরা না পারি আমরা ওইখানে আপনাদেরকে সহযোগিতা করব। আমাদের আর কি টপিকস বাকি আছে মনে আছে? আমাদের টপিকস বাকি আছে প্রথমটা, যেটাতে বলা ছিল যে আইডেন্টিফাই দ্য পারপাস অফ আইটি পলিসি স্ট্যান্ডার্ড প্রসিজার ফর এন অর্গানাইজেশন অ্যান্ড এসেনশিয়াল এলিমেন্ট অফ ইচ। তাহলে আমাদের এখান থেকে বুঝতে হবে যে ইনফরমেশন, ও কোথায় চলে গেলাম, আমরা তো কন্টেন্টে থাকতে হবে প্রথমে, তারপরে না ডিটেলে যাব। কোথায় চাপ দিলাম, কোথায় চলে গেল, কন্টেন্ট কই, এই যে কন্টেন্ট। ওইখানে আমাদের ছিল হচ্ছে যে স্ট্যান্ডার্ড আইটি পলিসি এবং হচ্ছে স্ট্র্যাটেজি। এইখান থেকে আমরা অর্গানাইজেশনের জন্য ইনফরমেশন সিস্টেম জানবো, অর্গানাইজেশন জানবো এবং এটার আইটি স্ট্র্যাটেজি গুলো জানবো। এর উপরের অংশে আমাদের আছে হচ্ছে আমাদের যদি ই বিজনেস বা গ্লোবাল ই বিজনেসে আমরা যাই সেখান থেকে কিছু তথ্য পাবো। আর আরেকটা পার্ট ছিল আইডেন্টিফাই দ্য রিলিভেন্ট ল রেগুলেশন অ্যান্ড ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড এফেক্টিং দ্য অর্গানাইজেশন। তাহলে এখানে যে অর্গানাইজেশনের পার্ট আছে এখান থেকে আমরা আমাদের রিলেটেড যে অ্যাডভান্সমেন্ট এবং কম্পিটিটিভ অ্যাডভান্সমেন্ট, ওইখান থেকে আমরা কি কিভাবে অর্গানাইজেশনের বিহেভিয়ার ইম্প্যাক্ট, ইন্টারনেটের সাথে অর্গানাইজেশনের সম্পর্ক কি, হুম,
ইমপ্লিকেশন অফ ডিজাইন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ ইনফরমেশন সিস্টেম ইন অর্গানাইজেশন, অর্গানাইজেশনের ভিতর আমরা কি ধরনের ইনফরমেশন টেকনোলজি অ্যাডপ্ট করব বা ইমপ্লিমেন্ট করব, পাশাপাশি হচ্ছে ওই ইনফরমেশন টেকনোলজি ব্যবহার করে অর্গানাইজেশনের কি ডেভেলপমেন্ট হবে, এই পার্টগুলো আমাদের এখানে আছে। এর সাথে আমাদের আরেকটা পার্ট আছে যেটা আমাদের সাজেস্টেড অ্যান্সারে দেওয়া, ওইটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে। তাহলে আমাদের ম্যাপিংটা হয়ে গেল, এরপরে পড়তে হবে আর কি। স্যার এটা কিসের বই এটা? এই বই আমাদের আগের যে সাজেশন দেওয়া ছিল ওইটাতে আছে, আমি বইটা আপনাকে দেখাচ্ছি, কিসের বই নামটা দেখাচ্ছি। এইটা হচ্ছে, আমরা কি তাহলে স্যার এই চ্যাপ্টারটা দিক থেকে পাবো? অবশ্যই পাবেন। না পেলে তাহলে আমি হেল্প করব কি? আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে হেল্প করা। আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে হেল্প করা, ফ্যাসিলিটেট করা। আপনাদেরকে ফ্যাসিলিটেট করতে পারলে আপনারা সহজে এটা পাশ করে যাবেন, এটাই হচ্ছে আমাদের কাজ। এইটা কি? এটা তো এক শেয়ার করলাম, আরে এতগুলো পেজ খোলা হয়েছে, আমি কনফিউজড হয়ে গেছি, সব ক্লোজ করি। স্যার, জি, শুনতে পাচ্ছি, বলেন। স্যার আইসিবি থেকে যে আমাদের আইটির জন্য যে হ্যান্ডবুকটা দিছে, এখানে যে রেফারেন্সে যে পাঁচটা দিছে, এখানে দুটো লিংক দেওয়া আছে। জি, স্যার এখানে যে দুটো লিংক দেওয়া আছে, এগুলো কি আমাদের এই পাঁচটা চ্যাপ্টারের কিছু কি কভার করবে? হ্যাঁ হ্যাঁ, কভার করবে। আচ্ছা। ওখানে যে দুইটা লিঙ্ক দেওয়া আছে, ওই দুইটা, জি। একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ব্লক চেইন, আর একটা জি। হচ্ছে হোয়াট ইজ আইটি গভর্নেন্স। জি হ্যাঁ, একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ব্লক চেইন, আর একটা হচ্ছে ফিনটেক ইন জার্মানি, এখান থেকে কিছু একটা আছে। হ্যাঁ হ্যাঁ। স্যার এখানে যে রেফারেন্সে যেগুলো আর কি ওনারা দিছে, এটা ফলো করলে কি যে পুরো সিলেবাস এটা কি কভার হয়ে যাবে? রেফারেন্সটুকু দেখলে পুরো সিলেবাসটা কভার হয়ে যাবে, কিন্তু আমাদের যেটা করতে হবে আরেকটু বেশি পড়তে হবে, আর একটু বেশি না পড়লে আমরা বুঝতে পারবো না। কারণ এত সংক্ষিপ্ত করে পড়লে পরবর্তীতে আমাদের মনে রাখা কঠিন হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ওই বইটা। আমি এটারও সফট কপি আপনাদেরকে শেয়ার করে দিব, দেখতে পাচ্ছেন আপনারা। জি স্যার। এই বইটা আমাদের আগের যে সাজেশন দেয়া ছিল ওই সাজেশনে দেয়া ছিল, মানে আমাদের আইটি গভর্নেন্সের আগের যে সিলেবাসটা ছিল, নতুন সিলেবাস জি। ইমপ্লিমেন্ট হওয়ার আগে, ওইটাতে এটা সাজেশন দেয়া ছিল, বাট ওইখান থেকে কিছু কিছু অংশ এখানে নিয়ে আসা হয়েছে, কিন্তু এই সাজেশনটা রাখে নাই। তার যৌক্তিক কারণ হচ্ছে যে এইটা পুরোটাই কাভার করে আমাদের রিভিউ ম্যানুয়ালে, কিন্তু রিভিউ ম্যানুয়ালটাতে এত বেশি ডিটেইল লেখা যে, মানে ম্যানুয়ালটাকে পড়তে গেলে আগে আপনাকে যথেষ্ট সময় দিতে হবে। আর এই বইটাতে আসলে যেটা হয় যে এখানে ছোট ছোট করে চ্যাপ্টারের অংশগুলো কভার করা আছে, পড়ে গেলে আমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের প্রথমে দরকার নিজেদের আগে বেসিক ডেভেলপমেন্ট করা, তারপরে আমরা যত হায়ার স্টাডি করতে পারি, কোনো সমস্যা নেই। স্যার আগের ম্যানুয়ালটার সাথে বর্তমানে অনেকগুলো চ্যাপ্টার তো মিলে আছে, তিনটা না চারটা চ্যাপ্টার মতো মিলে আছে। জি এই জি এই- জি, এই- মিল আছে, মিল আছে, একদম ঠিক। ওই মিল থাকার কারণেই এই বইটা আমি আপনাকে দেখাচ্ছি, নাইলে তাহলে এই বই। এটার থেকে পড়লেও তো হবে। হ্যাঁ হ্যাঁ, এটা থেকে পড়লেও হবে। কারণ কোনো জায়গা থেকে পড়লে হবে না, বিষয়টা এরকম না, শুধুমাত্র যেটা ডেভেলপমেন্ট হওয়ার পরে আগেরটাকে সুপারসিড করা হয়েছে, যেমন 2018 সালের আইসিটি পলিসি দিয়ে 2015 সালের পলিসিটাকে রহিত করা হয়েছে, ব্যান করে দেওয়া, সেটা পড়লে হবে না। বাট যেই পর্যন্ত আমাদের এমআইএস এর কোনো কিছু ব্যান করা হয় না ততক্ষণ পর্যন্ত চলবে। আর এইটা হচ্ছে এমআইএস এর একদম বেসিক বই, এইখান থেকে সবকিছুই কভার করে। যেমন কিছু কিছু আমাদের অ্যাকাউন্টিং এর বই আছে না, যে ওই জি। বইগুলো সব ক্ষেত্রেই কভার করে, কোনো কিছুই বাদ দেওয়ার মতো না। জি। আচ্ছা, আমাদের কি কোনো ব্রেকের প্রয়োজন আছে? আমরা কি একটা ছোট ব্রেক নিব, প্রয়োজন আছে, নাকি আমরা কন্টিনিউ করে শেষ করব? দেন স্যার, 10 মিনিট। মানে এটা আপনাদের যেটা অন্য ক্লাসে আপনারা অ্যাভেলেবল করেন বা অভ্যস্ত, জি স্যার, করি স্যার, অন্য ক্লাসে করি। তাহলে আমরা হয়তো একটা শর্ট ব্রেক নিতে পারি। কত মিনিটের ব্রেক থাকে? 10 থেকে 15 মিনিট দেয় আর কি স্যার, 15 মিনিটের মতো দেয়। আচ্ছা, সবাই একমত 15 মিনিটের ব্রেক? স্যার তাহলে হচ্ছে আমার এখানে এখন 8টা 35 বাজে, নাকি না 8টা 37 বাজে। 8টা 37। হ্যাঁ, তাহলে আমরা 15 মিনিট পরে ইয়ে করবো আর কি। 37-এর সঙ্গে 15 যোগ করলে 52 হয়, সেক্ষেত্রে আমরা 55 নিতে পারি। ঠিক আছে, আমরা 8টা 55-তে স্টার্ট করি ইনশাল্লাহ।
আচ্ছা, আমরা আবার শুরু করি, আমাদের তো সময় হয়ে গিয়েছে। আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা যেটা করলাম, আহ, আমাদের রিভিউ যে ম্যানুয়াল বা হ্যান্ডবুক, সেটা থেকে আমরা আমাদের লার্নিং অবজেক্টিভ গুলো বোঝার চেষ্টা করলাম। পাশাপাশি আমরা এখান থেকে রেফারেন্সের আইসিটি পলিসি 2018 এটা কাভার করেছি, কাভার ঠিক না, আমরা শেয়ার করেছি। এরপর হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্ট উইথ অ্যামেন্ডমেন্ট 2013, এটা আমরা এখন দেখব। দেখে আমাদের আজকের ক্লাসে আমরা শেষ করব। তারপরে হচ্ছে নেক্সট দিন আমরা আবারও এই দুইটা আলোচনা করব। তার কারণ হচ্ছে যে এটা অনেক বড় একটা বিষয়, আমাদের পড়তে কয়েকদিন সময় লাগবে। আমরা আইসিটি পলিসি দেখিয়েছি, এটা পড়বেন আপনারা। পাশাপাশি এখন আমরা 3 নাম্বার যে রেফারেন্স, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্ট 2006 অ্যান্ড অ্যামেন্ডমেন্ট 2013, এটা শেয়ার করছি। এই একটা বেশ বড় একটা আইন, এটাতে প্রায় 90টার মতন ধারা আছে, 9টা চ্যাপ্টার আছে। আমাদের দায়িত্ব হচ্ছে এটাকে বুঝে বুঝে পড়া। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে পেয়েছি যে সেকশনের নাম্বার ধরে ওইখানে প্রশ্ন করা হয় আর কি। আপনারা প্রিভিয়াস কোশ্চেন দেখলে দেখবেন যে ওইখানে বিভিন্ন সেকশনের নাম্বার ধরে প্রশ্ন আসছে। এখন এমসিকিউ এর ক্ষেত্রে হয়তো একটু ডিফারেন্ট হতে পারে, কিন্তু বিভিন্ন সেকশনের নাম্বার ধরে আমরা দেখছি কোশ্চেন হয়। সেক্ষেত্রে আমরা প্রথমে হচ্ছে আইনটা একটু দেখি, 2006-এর যে আমাদের আইনটা। তো আমাদের অ্যাক্টের নেম হচ্ছে দ্য ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্ট। আমি এই জায়গাটা একটু হাইলাইট করছি, এই অংশটুকু। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্ট 2006, এটা আমাদের হচ্ছে আইনের নাম। তো এই আইনটা কোন তারিখ থেকে ইমপ্লিমেন্টেড হলো এটাও জানা দরকার, যে এই অ্যাক্ট কোন তারিখ থেকে ইনেক্টেড। এবং এই আইনের নাম্বারটা হচ্ছে নাম্বার 39 অফ ইয়ার 2006। এবং এই আইনটা যেই দিন থেকে ইমপ্লিমেন্ট হয় সেটা হচ্ছে অক্টোবরের 8 তারিখ 2006, যেই দিন থেকে এটা পাবলিকেশন হয় এবং এটা পাবলিকলি এটাকে পাবলিশ করে দিয়ে অ্যামেন্ডমেন্ট বা সরি ইনেক্টেড করা হয়। এই আইনে আমরা একটু আগে বললাম যে আমাদের 90টা টোটাল ধারা আছে, 90টা ধারা এবং 9টা চ্যাপ্টার। আমাদের 1 নাম্বার ধারাতে আছে বিভিন্ন ধরনের, সরি 1 নাম্বারের নাম, 2 নাম্বারে বিভিন্ন ডেফিনেশন। আমরা যদি লাস্টে চলে যাই এই আইনের, ওইখানে আমরা দেখব যে 90 পর্যন্ত আমাদের টোটাল ধারা আছে। তাহলে এই 90টা ধারার আবার আমাদের 9টা চ্যাপ্টার আছে। তাহলে আমরা চ্যাপ্টার 1-এ আছি। চ্যাপ্টার 1 প্রিলিমিনারি। প্রিলিমিনারি হচ্ছে আইন সম্বন্ধে বেসিক নো হাউটা আমাদেরকে এখানে দেয়া আছে। তো আমাদের এই কয়েকটা ডেফিনেশন আছে, ডেফিনেশন গুলো আমাদের একটু বুঝে এবং মুখস্থ করেই পড়তে হবে। ডিজিটাল সিগনেচার, এটা অনেকবার আমাদের আলোচনায় আসবে এবং আমাদের কমন কোশ্চেন। ডিজিটাল সিগনেচার কি, ডিজিটাল সিগনেচার আর ইলেকট্রনিক সিগনেচার বা এটা কোথায় ব্যবহার করা হয়, এইটার বেসিকটা কি, ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট কি, তারপর হচ্ছে যে ইলেকট্রনিক বা ডাটা ইন্টারচেঞ্জ, ইলেকট্রনিক ফর্ম, এরপর হচ্ছে ইলেকট্রনিক গ্যাজেট, এগুলো আমাদের আস্তে আস্তে ক্লিয়ার হওয়া লাগবে। তাহলে ডিজিটাল সিগনেচার মিনস ডাটা ইন অ্যান ইলেকট্রনিক ফর্ম হুইচ কি কি থাকবে, ইন রিলেটেড টু এনি আদার ইলেকট্রনিক ডাটা ডিরেক্টলি অর লজিক্যালি, মানে এইটার সাথে আরো কিছু ডাটা ইন্টার কানেক্টেড থাকবে, ডিরেক্টলি থাকতে পারে অথবা লজিক্যালি থাকতে পারে। ইজ অলসো টু স্যাটিসফাই দ্য ফলোয়িং কন্ডিশন ফর ভ্যালিডেটিং ডিজিটাল সিগনেচার: affixing with the signatory uniquely, capable to identify the signatory, created in safe manner or using a means under the sole control of the signatory, related with the attached data in which a manner that is capable to identify any alteration made in the data thereafter. তাহলে ডিজিটাল সিগনেচারের কয়েকটা কন্ডিশন আছে, বিতে যেগুলো বলা আছে এগুলো সবই আমাদের ডিজিটাল সিগনেচারের এক একটা কন্ডিশন। তাহলে ডিজিটাল সিগনেচার মিনস ডাটা ইন ইলেকট্রনিক ফর্ম is related with any other electronic data directly or logically, is able to satisfy following condition for validating the digital signature. কি কি লাগবে? affixing with the signatory uniquely, তাহলে যে ডিজিটাল সিগনেচারটা যিনি দিলেন এটা ওনার ইউনিক একটা সিগনেচার, এটা অন্য কারোর সাথে ম্যাচ করবে না। এবং এইটাকে সেপারেটলি আইডেন্টিফাই করা যাবে, যে এইটার সিগনেটরি কে তাকে আইডেন্টিফাই করা যাবে। এবং সিগনেটরি নিজে এইটা ক্রিয়েট করেছেন ইন সেফ ম্যানার,
created in safe manner or using a means under the sole control of the signatory. সিগনেটরিকে কেউ চাপ দিয়ে বা কম্প্রোমাইজ করে যদি কোনো ডিজিটাল সিগনেচার জেনারেট করে, সেটা আবার এই আইনে কভার করবে না। রিলেটেড উইথ দ্য অ্যাটাচ ডাটা ইন সাচ এ ম্যানার দ্যাট ইজ ক্যাপাবল টু আইডেন্টিফাই এনি অল্টারেশন মেড ইন দ্য ডাটা দেয়ার আফটার। ডিজিটাল সিগনেচার দেওয়ার পরে যদি কোনো অ্যামেন্ডমেন্ট হয়ে থাকে এই সিগনেচারের ইনফরমেশন থেকে, ওইটাকেও রিট্রাইভ করা যাবে বা আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করা যাবে। তাহলে আমাদের এখন ডিজিটাল সিগনেচারের ডেফিনেশনটা একটু ক্লিয়ার হওয়া দরকার, বুঝতে পারলাম কিনা। স্যার একটা এক্সাম্পল দিলে ভালো হতো। জি অবশ্যই। তাহলে ডিজিটাল সিগনেচারের কন্ডিশন গুলো আমরা একটু আবার বোঝার চেষ্টা করি, আমি তারপর এক্সাম্পল বলছি, তাহলে আমাদের মিলাতে সহজ হবে। তাহলে কন্ডিশন গুলো কি কি? এক নম্বর কন্ডিশন হচ্ছে এটা ইউনিক হতে হবে। সেকেন্ড হচ্ছে যে সিগনেটারিকে আইডেন্টিফাই করতে পারবো আমরা সিগনেচার থেকে, এবং সিগনেটারি নিজে এটা ক্রিয়েট করেছে সেফ ম্যানারে, এবং সিগনেচার দেওয়ার পরে যদি কোনো অ্যামেন্ডমেন্ট হয় এখান থেকে আইডেন্টিফাই করা যাবে। তাহলে যেই ডকুমেন্ট আমরা ভ্যালিডেট করলাম ডিজিটাল সিগনেচারের মাধ্যমে, এটা যদি কোনো কারণে কম্প্রোমাইজ হয়ে থাকে বা অল্টারেশন হয়ে থাকে, তাহলে ডিজিটাল সিগনেচার এই পদ্ধতি থেকে বা এই সিস্টেম থেকে আমরা এটা বুঝতে পারবো। দেন আমাদের আরেকটা পার্ট থাকে হচ্ছে এর সাথে ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট। সার্টিফিকেট হচ্ছে আমাদের এই সেকশনের, সরি এই আইনের সেকশন 36-এ যেটা কাভার করে, সেই সার্টিফিকেট হচ্ছে আমাদের ডিজিটাল সার্টিফিকেট। তাহলে আমরা ডিজিটাল সার্টিফিকেট এবং ডিজিটাল সিগনেচার এই দুইটা ডকুমেন্ট ব্যবহার করি বা দুইটা পদ্ধতি ব্যবহার করি ডকুমেন্টেশনের অথেন্টিকেশনের জন্য। আমরা যদি ক্রস বর্ডার কোনো বিজনেস করি, যেখানে আসলে রিয়েল টাইম বা ফিজিক্যালি প্রেজেন্স থাকার কোনো সুযোগ নাই, আমরা যে ইনফরমেশনটা এখান থেকে সেন্ড করলাম ওই ইনফরমেশনটা আসলে জেনুইন কিনা, বা যে সার্টিফিকেটটা আমরা দিলাম এটা জেনুইন সার্টিফিকেট কিনা, এটা বোঝানোর জন্য আমাদের এই আইনের 36 ধারায় সার্টিফিকেটের সিস্টেম বলে দেওয়া আছে। ওই সার্টিফিকেটটা ইস্যু করলে এটা ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট হবে। এবং পাশাপাশি ডিজিটাল সিগনেচার হিসাবে সিগনেচারকে কোয়ালিফাই করতে হলে আমাদের এই কন্ডিশনগুলো ফুলফিল করতে হবে। স্যার একটু ডিজিটাল সিগনেচারের কি একটা এক্সাম্পল দেওয়া যায় যে প্র্যাকটিক্যালি আমরা এই জিনিসটাকে ডিজিটাল সিগনেচার বলি? আচ্ছা, ডিজিটাল সিগনেচার আসলে দুইভাবে হতে পারে। একটা হচ্ছে অনেক ডকুমেন্টের মধ্যে, ইলেকট্রনিক কন্ট্রাক্টের মধ্যে সিগনেচার পেস্ট করার জন্য একটা এরিয়া দিয়ে দেয়, এবং ইউজারকে আসলে নির্দিষ্ট একটা পাসওয়ার্ড দিয়ে দেয়, যে ওই পাসওয়ার্ড যার হাতে আছে উনি ওইটার অ্যাকচুয়াল রিসিভার, যেটাকে আমরা পাবলিক কি প্রাইভেট কি বলি। তো প্রাইভেট কিটা আসলে আপনার কাছে থাকবে, পাবলিক কিটা হচ্ছে আপনাকে দিয়ে দেওয়া হবে। আপনি প্রাইভেট কি দিয়ে ওই ডকুমেন্টটা ওপেন করে ওইখানে আপনার স্ক্যান সাইন অ্যাড করতে পারেন, এটা হচ্ছে একটা পদ্ধতি ডিজিটাল সিগনেচারের। আরেকটা পদ্ধতি হচ্ছে সিগনেচার ভেরিফাই করা। আমাদের এখানে 4টা প্রতিষ্ঠান আছে, আমার ঠিক নামগুলি মনে নাই, যারা এরকম ডিজিটাল সিগনেচার প্রোভাইড করে। এর মধ্যে সম্ভবত দোহা টেকও একটা প্রতিষ্ঠান, যারা আসলে ডিজিটাল সিগনেচারের ইন্টারন্যাশনাল নিয়মকানুন মেনে তারা সিগনেচার প্রোভাইড করে। ওই অর্গানাইজেশন ওই পার্সন তাদের কাছ থেকে অথরাইজড ম্যানারে সিগনেচারটা পারচেস করে আপনি কোনো ইমেইলের মধ্যে, কোনো ডকুমেন্টের মধ্যে ওই সাংকেতিক নাম্বার এবং ডিজিটগুলো ব্যবহার করলে ওটা ভেরিফাইড সিগনেচার হিসাবে কাজ করবে। ওটার জন্য আলাদা একটা সফটওয়্যার আছে। যদি এরকম কোনো ডিজিটাল সিগনেচার সহ কোনো ডকুমেন্ট আমরা পাই, ডিজিটাল সিগনেচার ভেরিফিকেশনের সফটওয়্যারে গিয়ে ওইটাকে আমরা দিলে সিগনেচার ভেরিফাইড বা ভ্যালিড এটা দেখাবে। এটা কি এবং স্যার ওইখানে সিকিউরিটি পারপাস ইউজ করা হয়, যে মানে জাস্ট সিকিউরিটি এনশিওর করার জন্য? সিকিউরিটি সিকিউরিটি পারবা, জি সিকিউরিটি পারবা। ধরেন
আমার ইমেল কেউ একজন কম্প্রোমাইজ করে আপনাদেরকে বা বিজনেসের একটা ইনফরমেশন শেয়ার করতেই পারে, বাট ওখানে যে ডিজিটাল সিগনেচার দেওয়ার পদ্ধতিটা থাকে, তাহলে শুধু ইমেলটা কম্প্রোমাইজ করলে বা হ্যাক করলেই হবে না, তাকে আসলে ওই রিলেটেড ডাটা এবং ডিজিটাল সিগনেচারটাও অ্যাফিক্স করতে হবে। জি স্যার, বুঝতে পেরেছি। যেমন আমরা ব্যাংকিং ট্রানজেকশন করলে যে একটা মোবাইলে ওটিপি আসে কনফার্মেশনে, লাইক দ্যাট, হ্যাঁ, এটাও তো ওয়ান কাইন্ড অফ ডিজিটাল ওয়ান কাইন্ড সিগনেচার। অফ, মানে ওইটাতে যেমন আসে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আসে, আপনার নিজের ট্রানজেকশন নিজে করতেছেন, কিন্তু যিনি জি স্যার। ক্রস বর্ডারে আছে ওনার কাছে তো আর টু ফ্যাক্টর অথেন্টিকেশন যাওয়ার কোনো সুযোগ নাই। এটা একটা সেকেন্ডারি কনফার্মেশন ফর ডিজিটাল ট্রানজেকশন অর ডিজিটাল কন্ট্রাক্ট। ওকে, থ্যাংক ইউ। মানে ডিজিটাল সিগনেচারের মূল থিমটা এরকম: ডিজিটাল সিগনেচার সার্টিফিকেটস প্রোভাইড এ সিকিউর অ্যান্ড রিলায়েবল ওয়ে টু ভেরিফাই অ্যান্ড অথেন্টিকেট ডাটা। আপনি যে ডাটাটা দিলেন এটা ভেরিফাই করা এবং অথেন্টিকেট করার পদ্ধতিটাই ডিজিটাল সিগনেচার। এবং প্রত্যেকের সিগনেচার নাম্বার বা ওই আইডিটা ইউনিক হবে, কারোর সাথে কারোরটা মিলবে না। এবং ওইখান থেকে যিনি সিগনেচারটা দিলেন তাকে আইডেন্টিফাই করা যাবে, এবং সিগনেচার দেওয়ার পরে যদি কোনো মডিফিকেশন হয়ে থাকে তাহলে ওইটার ভার্সনটা অটোমেটিক্যালি ওই সফটওয়্যারে দেখাবে। যেমন আমরা দেখবো যে অনেক সময় ইমেইলের মধ্যে একটা আরেকটা সফটওয়্যার অ্যাড করে দেওয়া হয়, ইমেইলটা আমরা রিড করলেই রিসিভারের কাছে একটা মেসেজ যায় এবং এটা ভেরিফাইড লেখা চলে আসে। পিডিএফেও অনেক সময় ডিজিটাল সিগনেচার অ্যাড করা হয়। ওয়ার্ড ডকুমেন্টে দেখা যায় যে সফটওয়্যারের কোড দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, এরপর দেখা যায় ডিজিটাল সিগনেচারের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে হ্যাশট্যাগ ব্যবহার করে কোনো একটা ইনফরমেশন দিয়ে ওইটাকে এনকোড করে তারপরে রিসিভারের কাছে পাঠানো হয়, রিসিভার ওটাকে আবার ডিকোড করে তারপরে উনি পড়তে পারেন। এই ট্রান্সফারের যে মাঝখানের প্রক্রিয়াটা বা মিডিয়ামে যে ছিল ওই সময়টা এটা একটা এনকোডিং ফর্মে থাকে, হ্যাশট্যাগ ফর্মেটে থাকে, অন্য কেউ এটা আসলে পড়তেও পারবে না যদি কেউ কম্প্রোমাইজ করার চেষ্টাও করে। আর এখানে বাকি যেগুলো আছে ওইগুলো কমন আমাদের ডেফিনেশন, খুব কঠিন কিছু না। বাট ওইখানে আমরা আরেকটা জিনিস সে খেয়াল করব যে আমাদের এখানে অরিজিনেটর কে হয় এবং ভেরিফিকেশন কে করে এবং অ্যাড্রেসই কারা, এই তিনটা আমাদের এখানে অনেক সময় প্রয়োজন হয়। 21, 22, 23, এই যে তিনটা আমাদের টার্ম আছে, যে অ্যাড্রেসই, ভেরিফিকেশন এবং অরিজিনেটর, তার মানে যিনি ডাটাটা আসলে মেইনলি সেন্ড করছেন, যিনি মেসেজ দিচ্ছেন যার প্রান্ত থেকে, উনি অরিজিনেটর। এবং যেই পদ্ধতিতে আমরা ইনফরমেশনটাকে বা এটাকে ডাটাটাকে অথেন্টিক মনে করছি সিগনেটরি বা অন্য কিছু ব্যবহার করে, সেটা হচ্ছে ভেরিফিকেশন প্রক্রিয়া, এবং যাকে আমরা পাঠাচ্ছি উনি হচ্ছেন অ্যাড্রেসি। এই যে তিনটা পার্ট, কারণ যে কোনো কমিউনিকেশনে এই তিনটা কমন পার্ট থাকে। আর ডিজিটাল সিগনেচার ভেরিফিকেশন করার জন্য আমাদের একটা ডিভাইসের প্রয়োজন হয় বা সফটওয়্যারের প্রয়োজন হয়, ওইটাকে বলে সিগনেচার ভেরিফিকেশন মেশিন। এটা হচ্ছে 36 নম্বরে আছে। এরপরে যেই পদ্ধতিতে আমরা সিগনেচারটা জেনারেট করি ওটাকে বলে সিগনেচার জেনারেটিং মেশিন। এখানে যদি কোনো ব্যত্যয় ঘটে বা কোনো মামলা বা কোনো লিটিগেশনের প্রক্রিয়া হয় তখন সাইবার ট্রাইব্যুনালে যায়। আমাদের এই চ্যাপ্টারের লাস্ট দিকে দেওয়া আছে সাইবার ট্রাইব্যুনাল বা সাইবার অ্যাপেলেট ট্রাইব্যুনাল, কিভাবে আসলে আমরা যদি অ্যাগ্রি হই এই আইনে আমরা কিভাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারি এবং সেটার সমাধান কিভাবে হয়। তাইলে ডিজিটাল সিগনেচারের পরের ধাপটায় আছে আমাদের চ্যাপ্টার 2-তে ডিজিটাল সিগনেচার অ্যান্ড ইলেকট্রনিক রেকর্ডস। আমাদের এই আইনের সেকশন 5-এ বলে দেওয়া আছে অথেন্টিকেশন অফ ইলেকট্রনিক রেকর্ডস বাই ডিজিটাল সিগনেচার, সাবজেক্ট টু প্রভিশন অফ সাবসেকশন 2 দিস section by subscriber may authenticate an electronic record by affixing his digital signature. Authentication of electronic record shall be effected by the use of technology নিউট্রাল সিস্টেম অর স্ট্যান্ডার্ড অথেন্টিক সিগনেচার জেনারেটিং মেশিন অর স্ট্র্যাটেজি। আমরা যে মেশিনটা আমরা ব্যবহার করছি এটা আপ টু দ্য মার্ক বা স্ট্যান্ডার্ড মেশিন হতে হবে ফর জেনারেটিং ডিজিটাল সিগনেচার। ডিজিটাল সিগনেচার মেম্বার হয়ে আমি যদি আসলে ব্যাকডেটেড বা পুরনো কোনো মেশিন দিয়ে বা ব্যাকডেটেড সফটওয়্যার দিয়ে জেনারেট করি তাহলে ওইটা অনেক ক্ষেত্রে ভেরিফায়েবল নাও হতে পারে। সেই ক্ষেত্রে বলা হয়েছে স্ট্যান্ডার্ড অথেন্টিক সিগনেচার জেনারেটিং মেশিন বা স্ট্র্যাটেজি ব্যবহার করার জন্য। মানে সেমি স্ট্যান্ডার্ড বা পুরনো কোনো কিছু ব্যবহার করলে এটা যার প্রান্তে যাবে ওই প্রান্তে গিয়ে এটা ভেরিফিকেশন প্রক্রিয়াটা ফেল করতে পারে, তখন মনে হবে যে এটা ফেক ডকুমেন্ট, আসলে জেনুইন ডকুমেন্ট কিন্তু আমার নিজের সিগনেচার জেনারেটিং ইউনিটটা ডিফল্ট হওয়ার কারণে এইটা অথেন্টিকেট করা যাচ্ছিল না।
তাহলে অথেন্টিকেট ডকুমেন্ট তখনই হবে ডিজিটাল সিগনেচার ব্যবহার করার পরে, যেটা আসলে ইলেকট্রনিক ওয়েতে জেনারেট করা এবং ওখানে ডিজিটাল সিগনেচার অ্যাফিক্ট করা থাকবে। সাথে সিগনেচার জেনারেটিং মেশিনটা হবে একটা নিউট্রাল সিস্টেম, যেটা আপডেটেড ভার্সন স্ট্যান্ডার্ড অথেন্টিক সিগনেচার জেনারেটিং মেশিন। তাহলে আমরা যে ডকুমেন্টটা সেন্ড করলাম ইলেকট্রনিক ডকুমেন্ট, এটার আবার লিগ্যাল রিকগনিশনের একটা ক্রাইটেরিয়া আছে, যে কতটুকু না হলে এটা লিগেলি রিকগনাইজ হবে না। বলছে যে ল প্রোভাইড দ্যাট ইনফরমেশন অর এনি আদার ম্যাটার শ্যাল বি রাইটিং ইন টাইপরাইটিং অর প্রিন্টেড ফর্ম দেন নট স্ট্যান্ডিং এনিথিং কন্টেন্ট ইন সাচ ল। তাহলে অন্য যেখানে যাই বলা থাকুক, বলছে এটা রিটেন হইতে হবে এবং প্রিন্টেড ফর্মে হইতে হবে। এখন যদি এটা গ্রে কোনো কিছু হয়, ইমেজ কিছু হয়, দেখা যাবে যে এটা বোধগম্য হচ্ছে না, ওইরকম হইলে হবে না। আমাদের ইনফরমেশনটা ইলেকট্রনিক ফর্মে বোধগম্য হইতে হবে, টাইপ রিটেন, যেন হস্তাক্ষরটা বা লেখাটা স্পষ্ট হয়, প্রত্যেকটা লেটার বুঝতে পারা যায় কোনটা কোন লেটার, এবং এটা অথবা প্রিন্টেড ফর্মে হতে পারে। এবং ফিউচারে যদি কোনো চেঞ্জ আসে তখন সাবসিকুয়েন্ট রেফারেন্স, যদি আরো কোনো উন্নত পদ্ধতি ফিউচারে আসে, সেক্ষেত্রে ওই আপডেটেড পদ্ধতিটাই ব্যবহার করা হবে, যেটা বলে সাবসিকুয়েন্ট রেফারেন্স। Legal recognition of digital signature. Any information of any other matter shall be authenticated by affixing the signature. যদি কোনো ইনফরমেশন এবং ডকুমেন্ট আমরা সিগনেচার অ্যাফিক্স করি, সেটা লিগ্যাল রিকগনিশন পাবে। পাশাপাশি আরেকটা কন্ডিশন দেওয়া আছে, এনি ডকুমেন্ট শ্যাল বি অথেন্টিকেটেড বাই সিগনেচার অর বিয়ার অফ দ্য সিগনেচার অফ এনি পার্সন। মানে সিগনেচার যার ওনারশিপ সে নিজে দিতে পারে, অথবা তার অথরাইজ কোনো পার্সন সেটাকে অ্যাফিক্স করতে, অন্য কেউ যদি করে সেটা অথরাইজড হবে না, ওটা লিগ্যালি রিকগনাইজড হবে না। দেন আছে যে ইউজ অফ ইলেকট্রনিক রেকর্ডস অ্যান্ড ইলেকট্রনিক সিগনেচার ইন গভর্নমেন্ট অ্যান্ড ইটস এজেন্সিজ। আমরা প্রথমে বুঝে রাখি যে গভর্নমেন্টের সব ক্ষেত্রে এখনো পর্যন্ত ডিজিটাল সিগনেচার ব্যবহারের জন্য কোনো সার্কুলার হয়নি, বাট চাইলে কোনো ফরম্যাটে তারা এটা ব্যবহার করতে পারে, এটা হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং। এবার আইনে বলছে দ্য ফুলফিল দ্য ফাইলিং অফ এনি ফর্ম অ্যাপ্লিকেশন অর এনি আদার ডকুমেন্ট with any office, authority, body or agency owned or controlled by the appropriate government in a particular manner। তারা যদি ডিফাইন করে যে আমাদের যে ফর্ম তুমি অ্যাপ্লাই করবা বা অ্যাপ্লিকেশন করবা আমাদের অথরিটির আন্ডারে নির্দিষ্ট ওয়েবসাইট থেকে, ওইটা করলে তখন ওইটা হবে তাদের অথেন্টিকেট ভার্সন, সেইটা ইলেকট্রনিক রেকর্ড এবং ইলেকট্রনিক সিগনেচার সহ। The issue or grant of any license, permit, sanction, approval or order by whatever name called in a particular manner। যেমন আমাদের এখন ডিজিটাল ট্রেড লাইসেন্স দেয়, এটা ট্রেড লাইসেন্স যে অ্যাক্ট আছে ওই অ্যাক্টের আন্ডারে তারা ডিজিটালি লাইসেন্সড, ওখানে একটা কিউআর কোড জেনারেট করে, ওটার মাধ্যমে ভেরিফাই করা যায়। এই জন্যই লাইসেন্স অথরিটি এখন যে সিগনেচার ছাড়া শুধু কিউআর কোড দিয়ে লাইসেন্সটা জেনারেট করে, ওটা হয় আমাদের জন্য অথেন্টিকেট। কিন্তু যদি অন্য কোনো অথরিটি করে যা ডিজিটাল সিগনেচারের অনুমোদন নাই, বা যিনি আসলে এনফোর্সমেন্টের আন্ডারে আসে নাই, তার সিগনেচারটা যদি ডিজিটাল হয় তাহলে ওটা ভ্যালিডেট হবে না, তখন ওই জেনুইন সিগনেচারটাই লাগবে। এই জন্য নিচের লাইনে বলা আছে, নটউইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেন্ট ইন সাচ ল, ফাইলিং, ইস্যু, গ্র্যান্ট অফ দ্য ডকুমেন্ট অ্যান্ড রিসিপ্ট অফ পেমেন্ট অফ মানি as the case may be is effected by means of prescribed electronic form। কারণ নির্দিষ্ট ফর্ম যদি কোনো অথরিটি প্রেসক্রাইব করে থাকে, তাহলে আমরা সাধারণ ই সিগনেচার বা ডিজিটাল সিগনেচার দিলে ওইটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য নির্দিষ্ট ফরম্যাট, নির্দিষ্ট ফি বা চার্জের একটা ব্যবস্থা থাকতে পারে, ওই ফি পেমেন্ট করার পরেই আমরা ওইটার আসলে ইমপ্লিমেন্টেশন যেতে পারি। ইলেকট্রনিক ওয়েতে রেকর্ডগুলি জেনারেট করার পরে কত দিন বা কত সময় পর্যন্ত আমাদেরকে এগুলো রিটেনশন করতে হবে, মিনিমাম ক্রাইটেরিয়া কি? এই আইনে কোনো ক্ষেত্রে বলে নাই যে স্পেসিফিক কতদিন পর্যন্ত ইলেকট্রনিক রেকর্ড মেনটেন করতে হবে, বাট এখানে বলছে যে স্পেসিফিক পিরিয়ড যদি অন্য কোনো আইন অন্য কোথাও বলে দেওয়া থাকে বা ডকুমেন্টের মধ্যে লেখা থাকে যে এই ডকুমেন্ট এতদিন মেনটেন করতে হবে, ততদিন পর্যন্ত ইলেকট্রনিক রেকর্ডগুলিকে আসলে মেনটেন করতে হবে। এখানে বলছে যে হোয়ার এনি ল প্রোভাইড দ্যাট এনি ডকুমেন্ট, রেকর্ড অর ইনফরমেশন শ্যাল বি রিটেইন ফর এনি স্পেসিফিক পিরিয়ড। যদি কোনো অন্য কোনো আইনে বলা থাকে, যেমন আমাদের ইনকাম ট্যাক্সের আইনে বলা থাকে একটা টাইমের কথা, বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনে বলা থাকে একটা টাইম পিরিয়ডের কথা, আরজেসির আইনে একটা আছে, এরকম ভিএটির আইনে একটা আছে, প্রত্যেকটাকে আমাদের এখানে অ্যালাউ করা আছে যে যদি অন্য কোনো আইনে একটা ডকুমেন্ট মেনটেনের জন্য নির্দিষ্ট পিরিয়ডের কথা বলা থাকে, ওই পিরিয়ড পর্যন্ত ডকুমেন্টেশন মেনটেন করতে হবে থ্রু ইলেকট্রনিক অর এনি আদার ওয়ে, যেই পর্যন্ত না ওই অথরিটি স্যাটিসফাই হয় বা সাচ ডকুমেন্ট ইনফরমেশন রূপে তাদের কোনো কোঅর্ডিনেশন বা রিকোয়ারমেন্ট থাকে।
information content therein remain accessible as so to be usable for a subsequent reference. The electronic record is retained in the format in which it was originally generated. তার মানে ইলেকট্রনিক ওয়েতে যেই ফর্ম বা সিগনেচার বা ডকুমেন্ট আমরা জেনারেট করব ওইটা রিকোয়ারমেন্ট যতদিন রাখার আইনে বলছে ততদিন সেম ফরম্যাটে রাখতে হবে। এটা অন্য কোনো ফরম্যাটে বা ইয়েতে যদি পরিবর্তন হয়ে যায় সেটাতে ওরা অ্যাকসেপ্ট করবে না। তাহলে যেই ফরম্যাটে জেনারেট হয়েছে বা যেই ফরম্যাটে রিসিভড হয়েছে অথবা অরিজিনালি যেই ফরম্যাটে এটা অ্যাকসেপ্টেড হয়েছে ওই পরিমাণ বা ওই সময় পর্যন্ত সেম ফরম্যাটে এটাকে মেনটেন করতে হবে, কোনো ফরম্যাট পরিবর্তন করা যাবে না। ইলেকট্রনিক গ্যাজেট, আমরা যে পাবলিশ গ্যাজেট দেখি ওটার পাশাপাশি ইলেকট্রনিক গ্যাজেটকেও সরকার অ্যালাউ করেছে। যে কোনো গ্যাজেট যদি ইলেকট্রনিক ওয়েতে পাবলিশ হয় কোনো একটা ল বা বাইলর আন্ডারে বা সাবসিকুয়েন্ট ল রেগুলেশনের আন্ডারে, তাহলে ওইটা অফিসিয়াল গ্যাজেট হিসাবে বা ইলেকট্রনিক গ্যাজেট হিসাবে গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করবে এবং পাবলিকেশনের ফর্ম অনুযায়ী সেটাকে অ্যাকসেপ্ট করে নিবে। এরপর 11 নম্বরের ধারায় বলতেছে নো লায়াবিলিটি অন গভর্নমেন্ট টু অ্যাকসেপ্ট ডকুমেন্ট ইন ইলেকট্রনিক ফর্ম। গভর্নমেন্ট এখানে বলছে যে কোনো মিনিস্ট্রি বা অন্য কোনো মন্ত্রণালয় বা অন্য কোনো গভর্নমেন্ট অথরিটি যদি এটাকে কন্ট্রোল এস্টাবলিশ বা অ্যাকসেপ্ট না করে তাহলে তাদেরকে আসলে এটার জন্য বাধ্য করা যাবে না। যদি কোনো অথরিটি এটা অ্যাকসেপ্ট করে তাহলে তারা এটা মেনে নিবে, না হলে যে কোনো অথরিটিকে ইলেকট্রনিক ডকুমেন্ট রিসিভ অ্যাকসেপ্ট করাতে বাধ্য করা যাবে না। বলছে নট নাথিং কন্টেন্ট ইন দিস অ্যাক্ট শ্যাল বাই ইটসেলফ কমপ্লাই এনি মিনিস্ট্রি or department of the government or any authority or body established by or under any law to or controlled or funded by the government to accept, issue, create, retain and preserve any document in the form of electronic records or effect any monetary transaction in the electronic form। তাহলে যারা এটা অ্যাকসেপ্ট করতে চাচ্ছে তারাই শুধু অ্যাকসেপ্ট করবে, বাকি সবাইকে আমরা ঢালাওভাবে এটার জন্য চার্জ করতে পারবো না। পাওয়ার অফ গভর্নমেন্ট টু মেক রুলস ইন রেসপেক্ট অফ ডিজিটাল সিগনেচার, আমরা এমনিতেই সবাই জানি গভর্নমেন্টের সবসময়ই একটা পাওয়ার থাকে, এম্পাওয়ারমেন্ট থাকে যে কোনো আইন পরিবর্তন বা সংশোধন করার বা এটার রিলেটেড কোনো রুলস জারি করার। এক্ষেত্রেও তাই একই রকম আছে, গভর্নমেন্ট মে বাই নোটিফিকেশন ইন অফিসিয়াল গ্যাজেট। মানে গভর্নমেন্ট যদি কোনো পরিবর্তন আনে এই আইনে ডিজিটাল সিগনেচার বা অন্য কোনো পার্টের জন্য তাহলে এটা অফিসিয়াল গ্যাজেটে হবে এবং এই আইনের সাথে এটা অ্যাডিশনালি ইলেকট্রনিক গ্যাজেট আকারে পাবলিশ হবে এবং ওই রুলসের আন্ডারে প্রেসক্রাইব অ্যাক্টের আন্ডারে এটা যাবে। তাহলে এখানে আমাদের টাইপ অফ ডিজিটাল সিগনেচার এটাকে সম্বন্ধে বলা থাকতে পারে, ডিজিটাল সিগনেচার কোন সময়ে বা কে ফিক্স করবে কোন ফরম্যাটে, ডিজিটাল সিগনেচারের প্রসেস, ফর্মালিটিস, আইডেন্টিফিকেশন বা এটার যে অরিজিনেটিং পার্সন তার আইডেন্টিফিকেশন, কন্ট্রোল প্রসেস, প্রসিজার, অ্যাডিকুয়েট, ইন্টিগ্রিটি, সিকিউরিটি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজন মানুষকে হয়তো চাপ দিয়ে কেউ কোনো কাজ করাতে পারে বা তাকে প্রেশারাইজ করতে পারে, সেক্ষেত্রে যদি কোনো এরকম সিগনেচার জেনারেট করা হয় তাহলে ওইটাকেও কিভাবে আমরা প্রসেস করব বা এটাকে অ্যাডিকুয়েট এনশিওর করা যাবে বা ইন্টিগ্রিটি ভায়োলেট করেছে কিনা বা সিকিউরিটি এখানে ভায়োলেট হয়েছে কিনা সেটা কনফার্ম করা যাবে। কোনো পেমেন্টের ক্ষেত্রে অল্টারেশন থাকলে সেটাকে কনফার্ম করা যাবে। এনি আদার ম্যাটার হুইচ ইজ নেসেসারি টু গিভ লিগাল ইফেক্ট টু ডিজিটাল সিগনেচার, এর বাইরেও যদি গভর্নমেন্ট মনে করে কোনো রুলস ইস্যু করা দরকার তাহলে তারা ডিজিটাল সিগনেচার রিলেটেড রুলসগুলিকে ইস্যু করতে পারে। আমরা আবার পিছনে যাই, অনেকগুলো আমরা ধারা দেখলাম, এটা একটু নিজেরা বুঝার চেষ্টা করি যে আমরা বুঝতে পারলাম কিনা, নাকি শুধু আমি নিজে নিজেই বলে যাচ্ছি। একদিনে মনে থাকবে না, খুবই স্বাভাবিক, আমরা পড়তে থাকি, পড়তে থাকলে আস্তে আস্তে আমাদের এগুলো মেমোরাইজ হবে। তো আমরা 5 থেকে যে কয়েকটা ধারা দেখলাম এবং আগের যে কয়েকটা ডেফিনেশন দেখছি ওগুলো নিজেরা একটু আবারও দেখার চেষ্টা করে রিভিউ করে যে আমরা বুঝতে পারছি কিনা। আমরা কি সবাই মনোযোগ দিয়ে শুনলাম নাকি আমাদের অবজারভেশন আছে, প্রশ্ন আছে? একটু শেয়ার করতে হবে, নাহলে তো বুঝতে পারি না আমি একা একা। আলোচনা তো বুঝতে পারছি স্যার, কতটুকু মনে রাখতে পারবে এটা হলো ব্যাপার। ভাইয়া এটা খুবই স্বাভাবিক, এটা আমার পক্ষেও খুব কঠিন, আপনার মতন আমিও একজন সাধারণ মানুষ। বাট আমাদের যেটা করতে হবে যে এই ধারার নামগুলো এবং এটার কন্টেন্টটা মেমোরিতে রাখতে হবে। একদম কি ওয়ার্ড এখানে যেটা আছে সেই ওয়ার্ডগুলি আমরা হয়তো ভুলে যেতে পারি, বাট এই সেকশনের নামটা আর সেকশনের জিস্ট বিষয়টুকু যদি মনে থাকে তাহলে আমাদের যদি এরকম ওরা সেকশন নাম্বার ধরেও কোনো প্রশ্ন করে, আমরা দেখবো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেটা আগে ডিটেল পরীক্ষা হতো রিটেন, ওই পরীক্ষায় আমাদের বিভিন্ন সেকশন নাম্বার ধরে তারা প্রশ্ন করছে, সেকশন 56, 57 বা লাস্টের দিকে হলো 79, 74, ওইগুলো নাম্বার ধরে ধরে প্রশ্ন করা আছে। কাজে আমরা যদি একটু কষ্ট করে, যেমন আমরা তো ইনকাম ট্যাক্সের ধারা মনে রাখি, ভিএটির ধারা মনে রাখি, ওইরকম যদি এটাও একটু চেষ্টা করি তাহলে সম্ভব। এটা কঠিন কিছু না, তবে আমরা যেহেতু আজকেই প্রথম দেখছি এটা এটা আমাদের কাছে একটু ভয় বা
ভুল মনে কি বলে কষ্ট লাগতে পারে যে এটা কেমনে মনে রাখবো, এটা কোনো ব্যাপার না, ইনশাল্লাহ হয়ে যাবে। প্রত্যেকটা আমি তো চ্যাপ্টার অনেক। আমি তো এটার আবার সংক্ষিপ্ত ভার্সন দিব, সেটা নিয়ে তো টেনশন নাই। কিন্তু সংক্ষিপ্ত ভার্সন আগেই দিলে যেটা হবে, এই ভার্সনটার পড়া হবে না। এই আইনের একটা সংক্ষিপ্ত ভার্সন আমি দিব, কিন্তু ওইটা আমরা একটু দেরিতে দেই। দিলে হয় আমরা সম্ভবত যেটা করি আর কি, সামারি দিবেন স্যার? একটা সামারি দেবো, কিন্তু এটা শুরুতে দিলে এটা আর পড়তে আমাদের আগ্রহ থাকবে না। আমি নিজেও এরকম আর কি, শর্টকাট কিছু পেয়ে গেলে পরে ডিটেলটা আর পড়তে ভালো লাগে না। স্যার এই প্রত্যেকটা চ্যাপ্টার মনে হচ্ছে একটা প্রত্যেকটা বই এরকম আইন ভাবে আর কি। স্যার না, এই এই একটাই শুধু আইন, আমাদের আর কোনো আইন নাই। আমাদের একটা পলিসি, ওই যে আইসিটি পলিসি 2018 আমরা যেটা দেখলাম বাংলায়, আর জি। এই দুইটা ছাড়া আমাদের আর কোনো আইন নাই, এই দুইটাই আইন। আচ্ছা। স্যার তো এগুলা থেকে কি আমাদের কেস বানানো পসিবল, লাইক পরীক্ষায় কি কেস সিনারিও বেস কোশ্চেন যদি করা যায়, তাহলে কি এই ল গুলো থেকে বানানো পসিবল? ওইরকম সিনারিও বেস কোশ্চেন করবে না। ধরেন এমন হইতে পারে যে ডিজিটাল সিগনেচারের কথা যদি আমরা বলি, প্রথমে যে আমরা ডেফিনেশনটা দেখলাম, এইখান থেকে তারা দুইটা প্রশ্ন বানাইতে পারে। কি প্রশ্ন হইতে পারে যে ডিজিটাল সিগনেচারটা কি ইউনিক নাকি কমন। কারণ আমরা যদি ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে বুঝবো যে ডিজিটাল সিগনেচার সবসময়ই ইউনিক। বা এরকম হতে পারে যে ডিজিটাল সিগনেচারের থেকে কি কি আইডেন্টিফাই করা যায়। আমরা এখান থেকে রিসিভারকে, সরি, সিগনেটরিকে আইডেন্টিফাই করতে পারি, সিগনেচারের কোন অ্যামেন্ডমেন্ট আছে কিনা সেটা আইডেন্টিফাই করতে পারি, সিগনেচারটা কোন ম্যানারে দেওয়া হয়েছে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি, এবং ইলেকট্রনিক ডাটার সাথে কোন কোন ডাটার সাথে সিগনেচারটা রিলেটেড সেটা আইডেন্টিফাই করতে পারি। দেখেন এখানে এই 5টা আইটেম আছে। তো এইরকম হইতে পারে, কারণ এখানে তো যেহেতু আমাদের শর্ট কোশ্চেন হবে, কেস বেসড হওয়ার সুযোগ নাই। আগের পরীক্ষা পদ্ধতিতে অনুযায়ী কেস বেসড হওয়ার সুযোগ ছিল, কারণ তখন তো ডিটেল লেখা থাকতো, 10-15 মার্কসের প্রশ্ন ছিল। এখন তো আর ওরকম থাকবে না, এখন শর্ট কোশ্চেন হবে। না, ওই যে সার্টিফিকেট লেভেলেও আমরা দেখেছিলাম আর কি, যে কেস বেস কোশ্চেন থাকতো অ্যাসুরেন্স বা অ্যাকাউন্টিং গুলোতে একটা বড় সিনারিও দিয়ে দেন, তার আন্ডারে 2-3টা এমসিকিউ কোশ্চেন দিত এরকম। হ্যাঁ হ্যাঁ, ওইরকম হতে পারে, একটা সিনারিও বেসড হতে পারে, কারণ একটা মার্কসের জন্য তো একটা কেস বানানো সম্ভব না। হ্যাঁ, ওরকম হতে পারে, কেস বেসড হতে পারে। কোশ্চেন করলে অনেক কোশ্চেন করা যাবে, হয় দুনিয়ার কোশ্চেন করা যাবে এটা। স্যার কোশ্চেন করার এরকম মতো। শর্ট কোশ্চেন কি হইতে পারে, লাইক কোনো একটা ডেফিনেশন বা হচ্ছে কোনো কিছু মিনিং জানার জন্য এক লাইন? রিটেন রিটেন টাইপের না, ধরেন 1-2 লাইনের, 1 লাইনের মধ্যে হতে পারে, বা অপশন দিয়ে দিতে পারে। যে এরকম লিখতে পারে ডিজিটাল সিগনেচার মিনস, ওনারা 4 ধরনের ডেফিনেশন দিয়ে দিল, ওখান থেকে বেস্ট যেটা ম্যাচ করে সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। আরেক মানে জিনিস আমাদের ইউনিট এরকম কিছু আছে কিনা যে টাইপিং করে আমাদের লিখতে হবে এরকম অ্যান্সারের ভিতরে? এখনো পর্যন্ত আমাদের জানা নাই, পরীক্ষার আগে আগে হয়তো আমাদের কাছে আরো কোনো ইনস্ট্রাকশন যদি আসে, কারণ এই সিলেবাসের পরে নভেম্বরের বা ডিসেম্বরে যে পরীক্ষাটা হচ্ছে, ডিসেম্বরের কত তারিখে যেন, সেটাই হচ্ছে ফার্স্ট এক্সাম। যদি কোনো জি। ইনস্ট্রাকশন আসে আমরা আপনাদেরকে শেয়ার করব, পাশাপাশি হালিম ভাইও শেয়ার করবেন। কারণ যখন কোনো সিলেবাস পরিবর্তন হয় তখন ইনস্ট্রাকশন আসে, আসলে ওটা আমাদেরকে জানিয়ে দেওয়া হয়, এবং পাশাপাশি হালিম ভাইও আপনাদেরকে অ্যানাউন্স করে দিবেন। এই সিলেবাস তো 2023 সালে থেকে ইয়া করে দিছে, নোটিশ করে দিছে যে এই সিলেবাস হ্যাঁ এই হ্যাঁ, সিস্টেম। এই সিলেবাসে এই সামনের পরীক্ষাটাই প্রথম পরীক্ষা। জি। স্যার একটা নিয়ে স্যার কনফিউশন আছি স্যার, কি এমসিকিউ টাইপ হবে নাকি রিটেন টাইপ হবে স্যার? আমরা আমরা কয়েকটা ক্লাস করতে থাকি, তারপরে আমরা ইয়ের মাধ্যমে, হালিম ভাইয়ের মাধ্যমে বোর্ড অফ স্টাডিজের কাছে মেসেজ পাঠাবো যে আমাদেরকে একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া যায় কিনা, যেহেতু এই চাপটা এই সিলেবাসের পরে এটাই প্রথম। তাহলে হয়তো এখান থেকে কোনো মেসেজ আসতে পারে আমাদের জন্য, বা স্যার আপনাদের ক্লাস এমসিকিউ ইয়ে হবে? যিনি থাকেন, একজন ক্লাস ক্যাপ্টেন বা একজন কোঅর্ডিনেটর থাকেন আপনাদের মধ্যে, উনিও এটা একটা শেয়ার করতে পারেন, যে এটা আমাদের স্টুডেন্টদের দিক থেকে একটা রিকোয়ারমেন্ট, যে আমাদেরকে একটা আহ, ইয়ে করা যায় কিনা, বর্ণনা দেওয়া যায় কিনা যে কোশ্চেনগুলি কেমন হয়। কারণ আমাদের তো কয়েকটা মাত্র স্যাম্পল কোশ্চেন দেওয়া আছে, ওটা দেখে সবকিছু বোঝা যাচ্ছে না। বা ইসের পরীক্ষা যেরকম ওই যে মক টেস্ট নিয়ে একটা ফুল মক টেস্ট দেওয়া যায় কিনা, আইটি যেহেতু নতুন এক্সাম বসবো নতুন সিস্টেমে। এটা
এটা করা যেতে পারে, এটা একটা আলোচনা রাখা যেতে পারে। আমি নিজেও একটা সাজেশন রাখবো, প্রস্তাব প্রস্তাব রাখবো। আপনাদের কাছ থেকেও যদি হয় তাহলে এটা ভালো হবে আর কি। স্যার আমরা তো সিএল এর পরীক্ষা যখন দিছিলাম তখন হচ্ছে 100 মার্কসের জন্য 100টা এমসিকিউ ছিল, সময় ছিল হচ্ছে আমার যতটুকু মনে আছে 1 ঘন্টা। এখানে কি স্যার 100টা এমসিকিউ থাকবে? এইখানে 100 মার্কস, যেহেতু সময় 3.5 ঘন্টা হচ্ছে, আমার ধারণা যে 100টা এমসিকিউ থাকবে। আর আরেকটা হতে পারে, যেটা আমরা এর আগের প্রশ্নগুলোতে দেখেছি আমাদের আইটি গভর্নেন্সের, একটা ঘটনার বর্ণনা দিয়ে ওইটার পরে 3টা 4টা প্রশ্ন দেওয়া থাকে। তো এরকমও থাকতে পারে, দেখা গেল যে এক জায়গায় মার্কস দিয়ে দিল 10, ওইখানে 5টা প্রশ্ন আছে, 5টায় হয়তো একটা, 5টা প্রশ্ন কেন হইতে পারে, কারণ ওই সিনারিওটা পড়তে আপনার সময় লাগবে 5 মিনিটস, আর 5টা প্রশ্ন উত্তর করতে লাগবে 5 মিনিটস, তাহলে ওই হিসাবে 10 মিনিটে আপনি 10 নাম্বার কাভার করলেন। কারণ যদি ওইরকম না হয় তাহলে তো পড়ে আর উত্তর করে শেষ করা যাবে না। আচ্ছা, সিএলএস এর 50টা এমসিকিউ ছিল, একটাতে 2 মার্ক করে ছিল, মানে 100টা এমসিকিউ ছিল না, 1.5 ঘন্টা ছিল আর কি তখন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি 50টা। আমি আমি ওইটাই বললাম যে 10 মার্কের জন্য 5টা এমসিকিউ থাকতে পারে, কারণ ওইটার সিনারিওটা পড়তে তো আপনার একটু সময় লাগবে। স্যার জি, আহ তো লম্বা ক্লাস আছে স্যার, তো লাস্টের দিক দিয়ে যখন স্যার হচ্ছে যে মানে আমাদের ক্লাসটা শেষের দিকে চলে যাবে, একটা রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে যে আজকে প্রথম দিকে আমরা মানে ম্যাপিং এর জন্য যে ম্যাটেরিয়াল গুলোর কথা স্যার আপনি বলছেন আর হচ্ছে যে ম্যাচ করে দিচ্ছেন, ওইটা স্যার সংক্ষেপে যদি আরেকবার বলতেন তাহলে আমাদের রিমাইন্ডে চলে আসলে ক্লাসটা শেষ হয়ে গেলে আমরা ওইভাবে গুছাই ফেলতে পারতাম স্যার। আচ্ছা, আমি ওইটা সংক্ষেপে বলছি। আমাদের ক্লাস হয়তো আমরা বেশিক্ষণ আর কন্টিনিউ করব না। আমরা আগে ওই জায়গাটা ক্লিয়ার হই যে আমরা যে হ্যান্ডবুকটা আমাদেরকে দিয়েছে ইনস্টিটিউট থেকে, এইটা আমরা সবাই লাগলে প্রয়োজন হইলে আরো একবার পড়ে নিব আমাদের সুবিধা মতো সময়ে, কারণ সবাই নিশ্চয়ই ক্লাস করতে করতে পড়ালেখা করার সময়ই পায় না, এটাই বাস্তবতা। জি স্যার। রেগুলার যখন ক্লাস হয় তখন 3 ঘন্টা, 3.5 ঘন্টা ক্লাস করার পরে আবার যারা প্রফেশনাল লেভেলে তারা নিশ্চয়ই ফার্ম বা চাকরিতে আছে, তো সুযোগ নাই যে ফুল টাইম এটার পিছনে ডেপ্লয় করার। তো আমরা প্রথমে একটু খেয়াল রাখবো আমাদের এই স্পেসিফিকেশন গ্রিড এরিয়ার উপরে, যে কোনটাতে কত মার্কসের ওয়েটেজ দেওয়া আছে। দেখা যাচ্ছে তো আমাদের স্ক্রিনটা, না? জি স্যার, জি দেখা স্যার। যাচ্ছে। হ্যাঁ, এখানে দেখেন নিচের দিকের যে পার্টগুলো আছে এগুলোতে একটু ওয়েটেজ বেশি দেওয়া। তার মানে আমাদের ইনফরমেশন টেকনোলজি পলিসি ল, আমরা আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছি, এখানে 15% ওয়েটেজ দেওয়া আছে। এর পরের যে চ্যাপ্টারটা ওইটাতে 15, তারপরে 20, তারপরে হচ্ছে 25 25 করে। এটা জাস্ট একটা আমাদের আইডিয়া। আর আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের একটু ডিটেল করে বলে দেওয়া আছে। আমরা এটা নিয়ে অলরেডি আলোচনা করেছি যে এই চ্যাপ্টারে আমাদের কি কি এরিয়া কাভার করতে হবে। এই এরিয়াগুলো আমরা যে কোনো বই থেকে পড়তে পারি, শুধুমাত্র ল 2টা বাংলাদেশ থেকে পড়তে হবে, কারণ বাংলাদেশি লতে বাংলাদেশের কথাই বলা আছে। ডি নাম্বার বাদ দিয়ে বাকি ABC যে 3টা আছে, এই 3টা আমরা যে কোনো রেফারেন্স ম্যাটেরিয়াল, যে কোনো রেফারেন্স বুক থেকে পড়তে পারি। সিসা ম্যাটেরিয়াল বা আমরা যে একটা বই দেখালাম সেইটা, বা যে কোনো জার্নাল, যে কোনো বুকস থেকে পড়তে পারি, কোনো নিষেধ নাই। মানে এই 3টা টপিকসে যা আছে দেশে বিদেশে একই আলোচনা আছে, কোনো তফাৎ নাই। স্যার তাহলে হচ্ছে যে আহ, হ্যাঁ, যে LO1 যেটা এখান থেকে হচ্ছে যে আমরা ম্যাটেরিয়াল হচ্ছে যে স্যার আপনার কাছ থেকে এখন মনে হয় 2টা পাচ্ছি, একটা হচ্ছে ওই যে ওইটা যেটার কথা বলছেন, আর হচ্ছে স্যার ল এর জন্য আমাদের যেটা করেছেন ওইটা। জি আহ, আচ্ছা স্যার, স্যার আমি নোট করে নিচ্ছি তো স্যার, এই জন্য স্যার জিজ্ঞেস করতে চাইছি। জি, শিওর, না ঠিক আছে, থ্যাংক ইউ। এবং আর আমাদের, আপনি জি প্লিজ। আপনি বলছিলেন যে আমাদেরকে সিসার থেকে কেটে দিবেন কতটুকু আমাদের নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিসা রিভিউ ম্যানুয়াল থেকে দিব। স্যার সিসা যে কাস্টম করে দিবেন ওইটা কি স্যার আমরা আজকে পাবো নাকি পরের ক্লাসে পাবো স্যার? না, পরের ক্লাসে পাবেন, ওটা একটু করতে সময় লাগবে আমার। আমি ওটা এখন এখন আপনাদেরকে ল গুলি দিয়ে দিব। আর ওটা আমি দেখি যদি পারি তাহলে কালকে এর মধ্যেও দিয়ে দিতে পারি, কালকে তো বন্ধের দিন, কালকে কাটতে পারলে কালকেই দিয়ে দিব, কোনো অসুবিধা নেই। ওকে একটা স্যার। মেইল আজকে আজকে যে মেইলটাতে আমরা ক্লাস করলাম, এটাতে আমি রিপ্লাই টু অল দিয়ে দিব, তাহলে সবাই পেয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে স্যার আমি আজকে ডি নাম্বারটা দিতে পারবেন শুধু? জি, ডি স্যার নাম্বার 2টা দিয়ে দিব আপনাদেরকে। স্যার ABCটা ওই যে বললেন না যে দিবেন, ওই যে একটা বই দেখাইছিলেন যে। ওই বইটা দিয়ে দিব, ওই বইয়ের মধ্যে আপনার অনেক কিছু পেয়ে যাবেন। আচ্ছা স্যার। স্যার তাহলে হচ্ছে যে আমাদের লার্নিং অবজেক্টিভ 1 এর একটা ম্যাপিং আমরা পেয়ে গেলাম। জি, লার্নিং অবজেক্টিভ 1-এর একটা ম্যাপিং পেয়ে গেলাম। আমরা নেক্সট দিন লার্নিং অবজেক্টিভ 2 নিয়ে ম্যাপিং করব। আর লার্নিং অবজেক্টিভ 1-এর ম্যাপিং এর মধ্যে আরেকটা আমাদের একদম বেসিক এরিয়া আছে, যে এরিয়াটা হচ্ছে আমাদের আইটি পলিসি, আইটি স্ট্যান্ডার্ড, প্রসিজার, অর্গানাইজেশন। এগুলো কি
আপনি যদি মনে করেন যে গুগল সার্চ করবেন বা কোনো জার্নাল পড়বেন, ওইখান থেকেও কিন্তু আপনার বেসিকটা আপনি গ্রো করতে পারেন। আমাদের দরকার হচ্ছে যে এইটা রিলেটেড আন্ডারস্ট্যান্ডিং গ্রো করা। তার কারণ হলো আইটিটা এমন বড় একটা এরিয়া যেটাকে আসলে লিখে বা ইয়ে করে স্কোপ লিমিট করা সম্ভব না। আমার ধারণা যে হয়তো বোর্ড অফ স্টাডিজ এই কারণেও আইটির ম্যানুয়াল বা আমাদেরকে রেফারেন্স ম্যানুয়াল দিচ্ছেন না, কারণ এটাতে এত বেশি ডেভেলপমেন্ট হয়, এত বেশি অ্যামেন্ডমেন্ট আসে রেগুলার বা মান্থলি কোয়ার্টারলি, ওইটার ভিত্তিতে আসলে একটা বই লিখে শেষ করা যায় না। এই জন্যই মনে হয়, আমার আইডিয়া জানি না, এটা হইতে পারে। তো আমরা আজকে যে ম্যাটেরিয়ালগুলো শেয়ার করছি আপনার সাথে, আইসিটি পলিসি 2018, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্ট 2006 এবং 2013 আপডেটেড ভার্সন, মানে আমাদের এই যে রেফারেন্স যেখানে দেওয়া আছে, এই যে এখানে এখান থেকে 2 এবং 3, আর হচ্ছে ওই বইটা, এইটা আমরা শেয়ার করছি। 4 আর 5 আমার কাছে ডাউনলোড করা আছে, আপনি চাইলে আমি দিয়ে দিতে পারি। ব্লক চেইন এবং ফিনটেক দুইটাই ডাউনলোড করা আছে, এটাও দিয়ে দিতে পারি। শুধু রিভিউ ম্যানুয়ালটা কেটে দিতে হবে। ওকে জি স্যার। স্যার। স্যার তাহলে হচ্ছে আজকের মতো করে পরের ক্লাসেও স্যার ওই যে লার্নিং অবজেক্টিভ 2 3 এগুলো একটু স্যার একটু কাইন্ডলি হ্যাঁ আমাদেরকে হ্যাঁ, বলুন। আমাদের কিন্তু লার্নিং অবজেক্টিভ একদিনে শেষ হয় না, আমাদের আরো পড়তে হবে। আপনারা একটু ল গুলো পড়বেন, ল গুলো পড়ে নিজেরাও একটু সামারি করবেন। পরে আমরা যদি একটু ডিসকাশন টাইপের করতে পারি, তাহলে লটা পড়ে আপনাদের মনেও থাকবে, আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। কারণ না হলে আমরা যেভাবে পড়লাম, এটা তো আসলে ইংরেজি পড়া আপনিও পড়তে পারেন, এই পড়েতে কোনো লাভ নেই। স্যার তখন তাহলে আমার প্রথম চ্যাপ্টার থেকে পুরোটা কমপ্লিট হয়নি, আপনি ইয়া না দিবেন। না 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 না, পুরোটা কমপ্লিট হয় না, এটা তো আপনাদেরকে পড়তে হবে আর একটু ভাই। আপনারা পড়বেন, প্রবলেম গুলো নিয়ে নেক্সট দিন আলোচনা করবেন, এবং কিছু কিছু এরিয়া আপনারা প্রশ্ন করবেন, আমরা উত্তর দিব, বা আমরা পার্টিসিপেন্টদের সাথে শেয়ার করবো। তখন কি হবে, আমাদের পড়াটার মধ্যে একটা ডিসকাশন চলে আসবে, গ্রুপ ডিসকাশনের মাধ্যমে আমাদের মেমোরিতে থাকবে। কারণ নাহলে শুধু পড়ে কিন্তু এই ল গুলো মনে রাখা খুব কঠিন। স্যার ওই যে আমাদেরকে যে বইটা দিবেন বলছেন, ওই বইটার মধ্যে কি লার্নিং অবজেক্টিভ 2 3 যেগুলো ওইগুলোর যে টপিক গুলো সেগুলো কভার করবে স্যার? সবকিছুই আছে। ওকে স্যার। হুম, আগের বইতে সবকিছু আছে। আগের আগের বইতে, আর আগে কিন্তু ওইটাই আমাদের সাজেস্টেড বুক ছিল। এখন আপডেটেড সিলেবাস হওয়ার কারণে ওই বুকটার সাজেশন রাখে নাই, কারণ ওইখানে সব চ্যাপ্টারগুলি আমাদের লাগছে না, ওইখান থেকে 3 4টা চ্যাপ্টার আমাদের লাগবে। ইনফরমেশন সিস্টেম ডেভেলপমেন্ট এটা মনে হয় আগে ছিল সাপোর্টিং, ওই সাপোর্টিংটা এখন নাই। না, ইনফরমেশন ওই সাপোর্ট। সাপোর্টিং এখন, হ্যাঁ হ্যাঁ, ওইটা এখন নাই, ঠিক। স্যার, জি প্লিজ। স্যার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কি আমাদের লাগবে? বুঝতে পারি নাই। স্যার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমরা একটু আগে আলোচনা করছি, নিরাপত্তা আইন। স্যার এই আমরা বাংলায় লার্নিং দেখেছি। স্যার লার্নিং অবজেক্টিভ 1 এর মধ্যে এটা চলে আসছে হ্যাঁ এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আমাদের ওই ইয়ের সাথেই আছে, ওইখানে ওই যে আমাদের ইথিক্যাল, তারপরে হচ্ছে লার্নিং অবজেক্টিভ 1-এর শেষের দিকে আমাদের বলে দেওয়া আছে যে 2006 এবং 2013 আপডেটেড ভার্সন, এই যে আমরা যেটা কালার করে রেখেছি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্ট অ্যাক্টেরই ওইটা আরেকটা ভার্সন, যে আমার যে ডিজিটাল ইনফরমেশন পাওয়ার যে অধিকার, ইনফরমেশন রাইট, ওইটাই সিকিউরিটি অ্যাক্ট। জি স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। তার মানে স্যার এটার সাথে স্যার 3 এর সাথে স্যার হচ্ছে ওই ডিজিটাল সিকিউরিটি একটাও করে। জি জি জি। আচ্ছা, এখন আমরা একটু জানতে চাই যে ইনফরমেশন টেকনোলজি রিলেটেড নিয়ে, বা আমাদের এই কমিউনিকেশন টেকনোলজি, বা যেটাকে আমরা আইটি গভর্নেন্স বলছি, এইটার উপরে ভীতি কি আমাদের আছে নাকি নাই? সেটা তো কনফিউশনটা রয়ে গেছে আর কি। কনফিউশন তো থাকবেই, আমি জাস্ট আপনাকে বুঝিয়ে বলার চেষ্টা করি যে ইনফরমেশন টেকনোলজি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা যেসব পরিবেশে কাজ করি, অডিট করি, বা আপনি যেখানে জব করেন, সেখানে অন্য কোনো কিছু না থাকলেও একটা অটোমেশন থাকে, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মেনটেনেন্সের ক্ষেত্রে, রেকর্ড কিপিং এর ক্ষেত্রে, ডাটা এন্ট্রির ক্ষেত্রে। দেখবেন যে আপনার প্রতিষ্ঠানে অন্য কোনো সফটওয়্যার অটোমেশন না থাকলেও অ্যাটলিস্ট মিনিমাম অ্যাকাউন্টিং সফটওয়্যারটা থাকে, বা আপডেটেড অ্যাকাউন্টিং সফটওয়্যার না থাকলেও আমাদের লিগেসি সিস্টেমে ট্যালি থাকে। তো যেটা দেখা যায় যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন রাখার জন্য হইলেও প্রতিষ্ঠানে একটা সফটওয়্যার থাকে। আর ওই সফটওয়্যারটা বা ওই ইনফরমেশন টেকনোলজি সিস্টেমটা মেনটেন করার জন্য প্রাথমিকভাবে লায়েবল হয় হচ্ছে সেখানকার ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার, বা আমরা যাদেরকে সিএফও বলি, বা যাদেরকে আমরা ফাইন্যান্স ম্যানেজার বলি। তো আপনি ফাইন্যান্স ম্যানেজার বা আপনি ফাইন্যান্স কন্ট্রোলার, তাহলে আপনার ওইখানে একটাই মাত্র
ইনফরমেশন কমিউনিকেশন সফটওয়্যার আছে বা টেকনোলজি আছে যেটার ওনার বা মেনটেন করার দায়িত্ব আপনার, তাহলে আমাদের যদি টেকনোলজি রিলেটেড টেকনিক্যাল নো হাউটা না থাকে, একদম বেসিকটাও না থাকে, তাহলে আমরা ওইটা মেনটেন করতে পারবো না। দেখবেন যে কোনো প্রতিষ্ঠানে অন্য কিছু না হলে অ্যাকাউন্টিং ডাটাই আছে হয়তো 60%, এই 60% কিন্তু বেস্ট করতেছে আপনার ওই অ্যাকাউন্টিং সফটওয়্যার উপরে বা যে মডিউলের কথা বলি সেই মডিউলের উপরে। তাহলে আমাদের তো অ্যাটলিস্ট ওইটুকুর জন্য হলেও টেকনিক্যাল নো হাউটা দরকার। আচ্ছা, এর আরেকটু আপডেট ভার্সন বলি। আমরা যদি অডিটিং পেশার কথা বলি, যে অডিটরের দায়িত্ব হচ্ছে ওই প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ট্রু অ্যান্ড ফেয়ার আছে কিনা সেটাকে প্রাথমিকভাবে যাচাই করা, তারপরে তার ওপিনিয়ন ড্র করার জন্য সে আরো অনেক কিছুই করতে পারে। তাহলে ইনফরমেশন রাখা হয় হচ্ছে ইলেকট্রনিক সিস্টেমে বা ডিজিটাল সিস্টেমে বা হচ্ছে সফটওয়্যারে। তা আমরা অডিটররা বা আমরা অডিটিং পেশার যারা কোঅর্ডিনেটর, যারা আমরা অডিট অ্যাসিস্ট্যান্ট, অডিট ম্যানেজার, অডিট আর্টিকেলশিপ স্টুডেন্ট, এরা যদি আমরা ওই সফটওয়্যার সম্বন্ধে ভালোভাবে কাজ করতে না পারি, বুঝতে না পারি, তাহলে ওই প্রতিষ্ঠানে অডিটিং করতে গিয়ে তাহলে আমরা তো ওদের কাছে তথ্যই সংগ্রহ করতে পারবো না, বা ওদের কাছ থেকে যে তথ্য পাবো সেই তথ্য আমরা অ্যানালাইসিস করতে পারবো না। তাহলে অডিটরের যে প্রাইমারি রেসপন্সিবিলিটি, যে ক্লায়েন্টের ডাটাগুলোকে ভেরিফাই করা, টেস্ট করা বা অ্যানালাইসিস করা, ওই কাজগুলো করতে পারবো না। তাহলে আমাদের নিজেদের স্বার্থেই তো আমাদের ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি শিখতে হবে। বেসিকটা কি আমরা বুঝতে পারছি কি কারণে আমাদের আইটি নলেজ বা আইটিজি আমাদের দরকার? জি আপনি খেয়াল করে দেখেন, অন্য কোনো সিস্টেম না থাকলেও অ্যাটলিস্ট অ্যাকাউন্টিং সিস্টেম কিন্তু প্রতিষ্ঠানে আছে। জি স্যার। তো তাহলে আমাদের তো এইটার উপরে অবশ্যই একটা দখল বা নিজেদের আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করা দরকার, নিজেদের প্রতিষ্ঠানে নিজেদের অবস্থান বাঁচিয়ে রাখার জন্য। যাই হোক, আমরা অনেক প্রয়োজনের বাইরে আলোচনা করলাম, প্রথম ক্লাস বলে আমরা এগুলো শেয়ার করছি। নেক্সট দিন হয়তো আরো বেশি পড়ালেখায় আমাদেরকে মনোযোগী হইতে হবে। এবং আমার রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই আইসিটি অ্যাক্ট, আইসিটি পলিসি 2018 এবং আইসিটি অ্যাক্ট, এই দুইটা একটু পড়ার চেষ্টা করবেন। যদিও সময় কম পাবেন তারপরেও পড়তে হবে, নাহলে আমরা ক্লাস শেষ করে চলে গেলে পরবর্তীতে আপনি যখন আটকায় যাবেন কোথাও বুঝবেন না, তখন এইটার জন্য নিজেকে একটু বেশি সময় দেওয়া লাগবে। তার চেয়ে এখন কম সময় দিয়ে আমাদের সাথে শেয়ার করে আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করাটাই বেটার। আর যদি আমাদের কোনো রিলেটেড কোশ্চেন না থাকে তাহলে আমরা হয়তো শেষ করতে পারি। শেষ করে আমি ওই দুটো আপনাদেরকে মেল করে দিচ্ছি, 2টা বা 3টা। স্যার আইসিটি পলিসি 2009 স্যার এটা লাগবে না? ওইটা পলিসি না, ওইটা আসলে আমাদের যেটা লেখা আছে এখানে পলিসি না, কারণ 2009-এ কোনো পলিসি হয় নাই। পলিসির কিছু অ্যামেন্ডমেন্ট আসছে, আমি ওইটাও শেয়ার করে দিব আপনাদেরকে। মানে কারণ স্যার ওই এটা কি 2009-এর পলিসিটা 2015-তে গিয়ে আপডেট হয়েছে, আর 18-র পলিসিতে 2015-এর পলিসিকে রহিত করে দেওয়া হয়েছে, তার মধ্যে বাতিল করে দেওয়া হয়েছে। এই জন্য ওইটা আমরা এখানে বলতেছি না। আমি কিন্তু শুরু করেছি ওইটা দিয়ে, অ্যামেন্ডমেন্ট এবং ডেভেলপমেন্টটা দেখানোর জন্য। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। থ্যাংক ইউ স্যার। জি, থ্যাংক ইউ আপনাদেরকে। সালামু আলাইকুম। জি স্যার, আদর্শ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।